এক পর্যায়ে অনেক ভাবনা চিন্তা করে আর কোনো উপায় পাইনি, কারণ তোমার না পারতেছি ফ্যামিলির কাছে যাইতে, না পারতেছি কোনো বন্ধু বান্ধবের কাছে হেল্প চাইতে। তো একটা পর্যায়ে আমি ওদের অফারে রাজি হই। প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম মিতু। মিতু। সো মিতু, বয়সটা কত এখন? এটা আমার 17 রানিং, 18তে পড়বো। 17 রানিং, 18 বছরে আপনি পড়বেন, এবং আপনি জানেন সিক্রেটস অনুষ্ঠানটা মূলত মানুষ এখানে ভুল, অপরাধ, ক্রাইম এগুলো কনফেস করে এবং তার জীবনের পরিণতিগুলো এখানে বোঝায়। 17 থেকে 18 বছর বয়সের যে ভয়ঙ্কর জীবন আজকে আমরা এখানে তুলে ধরতে যাচ্ছি, সেটা কিছুটা হলো আমাকে অনেক বেশি অবাক করেছে। বাট আমার অবাক হওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে এখন আর অতটা বেশি কাজ করে না। প্রথম দিকে অনেক কাজ করতো যখন আমি গল্পগুলো শুনতাম, কারণ আমি এত বেশি শুনেছি যে আমার এখন আর ওইভাবে কাজ করে না। তো আমি একটু ধারাবাহিকভাবে শুনতে চাই, মানে একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলার ইচ্ছে আছে। আপনার জন্ম জেলা কোথায়? আমার জন্মস্থান চিটাগাং, আমি ওখানে জন্মগ্রহণ করি। আর আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। জি। আমার বাবা মা ময়মনসিংহে থাকেন, তো ওরা বিয়ের পর ওখানে সেট হয়ে যায়। বিয়ের পর ওখানে ময়মনসিংহ থেকে ওরা চিটাগাং সেট হয়ে যায়। আচ্ছা। ওখানে আমার বাপ মা ওখানে থাকে। আমরা হচ্ছে আপনার 5 বোন 4 ভাই। 5 বোন 4 ভাই। আপনার পজিশন? আমি হচ্ছে বোনদের মধ্যে 4 নম্বর। আমার ছোট একজন আছে, আমার বড় 3 জন। জি। 9 ভাই বোনের মধ্যে আপনি হচ্ছেন 4 নাম্বার। জি জি। তো ওখানে আমি যখন আমার 7-8 বছর বয়স, 8 বছর না, ধরেন 6 থেকে 7 বছর বয়স, তখন আমরা ওই দেশ থেকে চলে আসি। জি। আমাদের ওখানে জমি জামা সব বিক্রি করে আমরা ময়মনসিংহে চলে আসি। আসার পর আসার পর এখানে আমরা ঘর দর তোলা হয়, বাড়ি করার পরে আমি স্কুলে ভর্তি হই। ঠিক আছে। এর মধ্যে বলে রাখি, আমার আব্বু, যেহেতু আমার কোনো বড় ভাই নাই, আমার আব্বু পুরা সংসার দায়িত্ব। আচ্ছা, কি করতেন উনি? পেশায় কি ছিলেন? উনি আপনি রাঙামাটি এখনো করেন, সে কাজটা সে এখনো করে। রাঙামাটি হচ্ছে আপনি পাহাড় থেকে পাহাড়ের বাঁশ কেটে দিবে, ওই বাঁশটা নিচে নামায় ট্রাকে ভরে এটা মানে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আচ্ছা, এই কাজটাই মূলত করেন। আমার বাবা এটা করে, আর এতে তার রোজ ইনকাম হচ্ছে আপনার 1000-1200-1500 টাকা রোজ ইনকাম হয়। ঠিক মতো করতে পারলে, তুই না করতে পারলে তাহলে খুব কম হয়। তো এই দিয়ে আমার ফ্যামিলির সংসার চলে আর কি। তো আমার বাবা তো এত বড় সংসার, আমরা 9 ভাই বোন, ধরতে 11 জন ফ্যামিলিতে। তো যাই হোক, টোটালি ফ্যামিলিতে 11 জন। তো আমার যিনি বড় বোন, ঠিক আছে, সে আব্বুর উপর পুরো চাপটা পড়ার কারণে দেখা যাচ্ছে হয় না, খুব কষ্ট করে সংসার চলে। আমাকে খুব প্রবলেমের মধ্যে যেতে হয়, ঠিক মতো খাওয়া দাওয়া খেতে পারে না বা ওষুধপত্র খেতে পারে না আম্মু। তো আমার বোন বলে যে বাসা বাড়ি চাকরি কাজ করছে। তো আমার বোন অনেক ছোট থাকতে বাসা বাড়ি কাজে করে। যখন মাসে 100 টাকা ছিল, তখন থেকে আমার বড় বোন বাসা বাড়ি কাজ করে। আর আমার বড় বোনের পরে উনি যিনি ছোট ছিলেন তিনি চলে যান। তারপরেও আমার বড় যিনি তিনি চলে যান। এতে আমার মানে সবাই কি কাজের বাড়িতে গিয়ে যে না মানে একটা বাসায় থাকে। আচ্ছা, একটা বাসায় থেকে কাজ করতো? হ্যাঁ, কাজ করতো। আর খাওয়া দাওয়া সব ওদের উপর ছিল। মাস শেষে যে স্যালারিটা দিত এটা বাড়িতে পাঠায়। তো এমনি করে আমাদের সংসার চলে। তখন তো আমি অনেক ছোট, পড়াশোনা করছি স্কুলে। তো যখন আমি স্কুলে যেতাম, পড়াশোনার সাথে সাথে আমার ফ্যামিলি অনেক দায়িত্ব ছিল, যেহেতু আমি বোনদের মধ্যে বড় ছিলাম। আমার 3 বোন তো ঢাকায় শহরে থাকতেন, চিটাগাংয়ে থাকতেন। আমাদের অনেক ঋণ ছিল, মানে ধার করে অনেকজন থেকে টাকা নেওয়া হতো। কারণ দেখা যাচ্ছে আমার আম্মু অনেক অসুস্থ ছিল। তো অসুস্থ থাকার পর আমার আম্মুকে হসপিটালে ভর্তি করেন। তো তখন অনেক টাকা লেগে যায়, পরে ওগুলো ধার করে নেওয়া হয় লাভের উপরে। যে 5000 আনলে 6 মাস পরে 5000 টাকার মধ্যে 2500 টাকা লাভ দিতে হবে। আচ্ছা, এরকম ভাবে আনা হয়। তো অনেক টাকা এই মানুষ থেকে আনা হয়েছে। তো ওগুলো ভাঙার জন্য আমার বোনরা ডিসাইড করে যে ওরা বাসা বাড়ি কাজ করবে। তো স্কুলে যেতাম, তখন স্কুলে বসে বসে দেখতাম মাদ্রাসার মানুষ ছিল, মেয়েরা যেত বোরকা পরে, হাতে টিফিন কানি বাটি নিয়ে। তো আমার খুব ইচ্ছে হতো আমি যদি যেতাম এভাবে, তো কত ভালো হতো। আমার স্বপ্ন ছিল, আমার ছোট থেকে একটু স্বপ্ন যে আমি পড়াশোনা করবো, কিছু একটা হবো, নিজের পায়ে দাঁড়াবো। আমি সব পড়ার দিকে পড়ার দিকে আরবি বলেন বাংলা বলেন দুটো ভালো ছিল। এগুলো খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা। একটা শিশু কোমলমতি মন নিয়ে পৃথিবীতে আসে এবং সব ভালো ইন্টেন্স গুলো নিয়ে দুনিয়াতে আসে। আমাদের সমাজ, আমাদের সিস্টেম, আমাদের পারিপার্শ্বিক অবস্থা কখনো কখনো এই চমৎকার মন নিয়ে আসা শিশুদের উপরে এমন বাস্তবতাকে চাপিয়ে দেয়, তাদের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। বুঝতেই পারছেন, আজকে যেহেতু সিক্রেটসে আছে, তার মানে নিজের ভুলগুলো নিয়ে এখানে এসছে। তো ধৈর্য ধরে এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যাতে করে ওর
যখন বলার, ওর যখন মন্দ দিকগুলো এখানে রিভিল হবে, তাতে করে আপনাদের এই ভালো দিকগুলোর কথা মনে করে নিজের রিয়ালাইজেশনটা হয়। আমরা সবসময় যে কথাটা বলি যে একজন মানুষ যিনি এখানে কনফেস করছেন তার দিকে আঙ্গুল তোলা আমাদের উদ্দেশ্য নয়, তাকে শুনে তার জীবনের পরিণতি জেনে নিজে সচেতন হওয়াটাই মূলত আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য। তো আমার খুব ইচ্ছে ছিল আমি যদি মাদ্রাসায় তাহলে তো আমি টিফিন ক্যান করে ভাত নিয়ে যেতাম। মানে আমার খুব শখ এগুলো, আমার ছোট থেকে যেমন কিছু কিছু শখ আমার খুব ছিল। আমি জাল দিয়ে মাছ মারতে খুব পছন্দ করতাম। আচ্ছা, বিলেজে বুঝতে পারছেন যে একেবারে গ্রাম অঞ্চলে বড় হওয়া। জি জি। তো আরো কিছু শখ আছে, যেমন শাড়ি পরা। মেয়েদের খুব কমন শখ। হ্যাঁ, যাই হোক এরকম কিছু শখ। আর ছোট থেকে আমি ছেলেদের সাথে চলাফেরা করতে বেশি পছন্দ করতাম। আচ্ছা, মেয়েদের সাথে আমার খুব কমই চলাফেরা হতো, ঝগড়া হতো বেশি। আচ্ছা। ছেলেদের সাথে আমি বেশি ফ্রি থাকতাম। ছোট থেকে আমার এরকম শখ, ঠিক আছে। তো আমি স্কুলে পড়ি, স্কুলে পড়ার পর এক পর্যায়ে আমি আমার আম্মুকে বলি যে আম্মু আমি স্কুলে পড়বো না, আমি মাদ্রাসায় পড়বো। তো আমার আম্মু এটা শুনে অনেক খুশি হয় যে মাদ্রাসায় পড়বে, এটা তো খুব ভালো কথা। আমার মারও খুব ইচ্ছে যে আমার মেয়ে বা ছেলে মাদ্রাসায় পড়বে, একটা ভালো কিছু হবে, এটা আমার মার খুব শখ। জি। যার জন্য আমার দুই ভাইকে এখন মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। আচ্ছা। তো আস্তে আস্তে আমি মাদ্রাসায় যাই এভাবে। যেরকম আগে স্কুলে যখন যেতাম তখন সকালবেলা আরবি পড়তাম, আরবি পড়ে নাস্তা করে আবার সকালে স্কুলে চলে যেতাম। স্কুল থেকে এসে গোসল টোসল করতাম, মাছ টাছ মেরে গোসল করতাম, গোসল করে খাওয়া দাওয়া করে বাজারে যেতাম। বাজার টাজার করে আনতাম, যেহেতু আমার আব্বু দেশে থাকতো না। আমার আব্বু মাসে 2-3 মাসে একবার আসতেন এরকম ভাবে, আর টাকা পাঠিয়ে দিত। আচ্ছা। আমার বোনরাও টাকা পাঠিয়ে দিত, আর ফোনে কথা হতো। তো এমনি করে সব দায়িত্ব আমার দেখতে হতো, যেমন সবকিছু মাছ মারা থেকে শুরু করে লাকড়ি আনা, তারপর বাজার টাজার সম্পূর্ণ সবকিছু আমি করতাম। ভিলে যাওয়া, মরিচ তোলা, যেটা মানে গ্রামে যারা মানুষ যেমন করে আর কি, ঠিক আছে। তো একটা পর্যায়ে আমার আব্বু অসুস্থ হয়ে পড়ে, আমার 2 বড় বোনের বিয়ে হয়ে যায়। আচ্ছা। 2 বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বড়জন একজন থাকে, ঠিক আছে, একজন বাসায়। তখন তো খুব আপনি অল্প টাকা হতো, এখন যেরকম একটা বাসায় কাজ করলো 7,000-8,000 টাকা বেতন দেয়, কিন্তু তখন তো আর এটা ছিল না। 2-3 হাজার টাকা পেতো, এতে তো আমার বোনেরও খরচা ছিল, এই কামাই দিতে হতো না। কারণ দিনে আব্বুরও বয়স হইতেছে, আব্বু তো আগের মতো সেই রোজ কামাই করতে পারে না। তো যাই হোক একটা পর্যায়ে দেখলাম আব্বু অসুস্থ হয়ে পড়ে, আমার ফ্যামিলিতে খুবই একটা খারাপ সময়, ঠিক আছে। আমার বোনের টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলে না, সংসার চলে না। আমার মন তো হাই প্রেশার রোগী, একটু টেনশন করলে দেখা যাচ্ছে উনি অসুস্থ হয়ে পড়ে, অনেক জোরতে উনি শরীরটা খারাপ হয়ে যায়। তো এরকম আর কি, বেশি টেনশন করতে পারে না কিছু নিয়ে, খুবই কষ্ট করে আমার মা। দেখেছে ঠিক মতো ওষুধ না খাওয়ার ফলে আমার মা খুবই অসুস্থ হয়ে পড়ে। তো এগুলো দেখতে আমার ভালো লাগতো, যেহেতু ছোট থেকে আমি খুব মানে আমার মানুষের প্রতি মায়াটা অনেক বেশি। তো আমি পড়াশোনা করতাম আর এগুলো দেখতাম, ঠিক মতো মাদ্রাসায় খাবার নিতে পারতাম না, খাবার কষ্ট করতাম, তো আমার ভালো লাগতো না। ঈদ আসতো একটা ভালো জামা পড়তে পারতাম না, কারণ দিতে পারতাম না, ক্ষমতা ছিল না, টাকা পয়সা নাই। যাই হোক পরে এরকম একটা পর্যায়ে অনেক সমস্যা হয় ফ্যামিলিতে। তো আমি বলি কি আমি পড়াশোনা করবো না, আমি মাদ্রাসা পড়বো না, আমি ঢাকা চলে যাবো, আমি বাসায় বাজে কাজ করবো, এতে তো একটু হলেও সমস্যা কমবে। তো আমার আম্মু বলে না দরকার নেই, দরকার বলে সারাদিন একবার খাবি, তবু মাদ্রাসায় পড়, পড়লে তোরই ভালো। মেয়ে যদি মাদ্রাসা পড়ে বা একটা ছেলে যদি মাদ্রাসা পড়ে আলিম হতে পারে, আর যদি মরে যায় তো আল্লাহর কাছে অন্তত জবাব দিতে, অনেক কিছু বলে আমাকে। বলার পর আমি বলছি না আমি পড়বো না। ছোট থেকে খুব শখ যে মানে 3 তলা 4 তলা বিল্ডিং দেখবো, দেখি নাই কোনোদিন, ঠিক আছে। আমার খুব শখ ছিল, এই ঢাকায় আসা আমার খুব ইচ্ছে ছিল ছোট থেকে। এক পর্যায়ে আপনি রাজি করেন? হ্যাঁ, এক পর্যায়ে আমি রাজি করি আম্মুকে। তো আমাদের গ্রামে একটা আন্টি ছিলেন, সে আবার বাসা বাড়িতে মেয়ে দিত না, কাজের মেয়ে দিত। হ্যাঁ, কাজের মেয়ে দিত। তো আমার আম্মু এক পর্যায়ে ওই আন্টির সাথে কথা বলে, বলার পর আন্টি এরকম এরকম তারিখ বলে যে এরকম এই তারিখে নিয়ে যাবো। আমি তো খুশি, আমি ঢাকা যাবো, আমার এতদিনের স্বপ্ন পূর্ণ হবে। যাই হোক ঢাকায় আসলাম, বাসা বাড়িতে গেলাম। ফার্স্টে মন বসতো না, কান্না করতাম। তখন আমি ছোট ছিলাম, তখন আমার বয়স ছিল 10 বা 11-র মধ্যে, এরকম কিছু একটা বয়স, ঠিক আছে। কাজ করতে করতে কান্না করতাম, বা কাজ সেরে কান্না করতাম, রাত্রে ঘুমাইতাম না, কান্নাকাটি করতাম। তো এমনি আস্তে আস্তে কান্নাকাটি করতে করতে একসময় মন বসে যায়, ভালো লাগতে থাকে। একটা বাসা আমাদের প্রায় 8-9 মাস ছিলাম, তো 8-9 মাস বেশ ভালোই ছিল, ঠিক আছে। একটা পর্যায়ে দেখি যে বাসা থাকি ওই বাসায় আন্টি খুব চিল্লাপাল্লা করে বা সাধারণ কিছু নিয়ে বকাঝকা করে, সন্দেহ করে, আর ওই বাসা
বাসাটা আমাদের কিরকম ছিল যে আপনার কাছে একটা উনিরা আবার ওরা গ্রামের ঢাকার মিডিল ফ্যামিলি বেশি বড় লোক না, ওরা আপনাকে উৎসাহ দেয়, ওদের মার্কেটে একটা দোকান ছিল, ওটা দিয়ে আর কি চলতো। তো ওদের বাসায় আমি কাজ করতাম, আমার বেতন ছিল মাত্র 1500। যখনই আপনার মন তো খারাপ থাকবে মাস শেষে বেতন বাড়িতে পাঠাই দিতাম, আব্বু নিয়ে যেত, না হলে আম্মু নিয়ে যেত, না হলে তখন তো মনে হয় বিকাশ ছিল কি ছিল না আমার পুরোটা খেয়াল নাই। তো যাই হোক এমনি করে বাজিতে টাকা পাঠাই আমি রাখতাম না। তো এমনি 8-9 মাস করার পর দেখলাম যে আন্টি অযথা বকাঝকা বা গায়ে হাত তুলতে আসে, এরকম কিছু। আমি বলছি আমি থাকবো না। আচ্ছা যাই হোক থাকবো না, বলে কেন থাকবেন, এসে অনেক কিছু করে ওই বাসাতে আমি চলে আসি। চলে আসে আরেকটা বাসা, ঠিক আছে। ওই বাসাটা বেশ ভালোই ছিল, আর সব থেকে ভালো ছিল কি জানেন, আমি বললাম যে ছোট থেকে আমি ছেলেদের সাথে চলতে বেশি পছন্দ করতাম, ঠিক আছে। তো ওই বাসায় যে বাসায় গেছি নেক্সট টাইম, ওই বাসার মধ্যে আমার সমান 2টা মেয়ে ছিল, আরেকটা ছেলে ছিল। তারা আন্টির 3 জন সন্তান বাচ্চা ছিল, ঠিক আছে। 2টা মেয়ে 1টা ছেলে, ছেলেটা ছোট, মেয়েগুলো আমার সমান। তো ওদের সাথে খেলাধুলা করতাম কাজ সেরে, আর আমাকে খুব আদর করতো। আর ওখানে একটা ছেলে ছিল, ছেলেটার নাম বলতে চাচ্ছি না, বাট বাড়িওয়ালার ছেলে, কিন্তু কোনোদিন আমাকে ও ওরকম নজর দেখে না, কাজের মেয়ের নজরে দেখে নাই। ভাবতো যে আমিও ওদের একটা ফ্যামিলি মেম্বার, ফ্যামিলির মতো দেখতো। যাই হোক, তো ওদের সাথে খুব ভালো সময় কাটে। আস্তে আস্তে ওখানে বেশ অনেকদিনই ছিলাম, ঠিক আছে। তো একটা পর্যায়ে ওই বাড়ির যে মানে আঙ্কেল, আমি উনিকে আবার আঙ্কেল আন্টি বলতাম, ঠিক আছে। আঙ্কেল একটা পর্যায়ে দেখি কি যে কিরকম জানি একটু অদ্ভুত টাইপের ব্যবহার করতে থাকে। আপনার বয়স তখন কত? তখন আমার বয়স 10 থেকে 11। 10 থেকে 11, ওকে। তো এত কিছু বুঝতাম না তখন। আমি দেখলাম কয়েকদিন যাওয়ার পর, কয়েকদিন কিছু না, সবকিছু একদম ঠিক, আমি অনেক হ্যাপি, সবার সাথে খুবই মিলেমিশে চলছে, মিলেমিশে চলছি, খাওয়ার সময় খাইতেছি, আবার টিভি দেখার সময় মানে খুবই মানে আমি মনে করতাম কি যে সময়টা আমি আমার গ্রামে পার করতে পারি নাই এত হাসি মজা করে, এটা আমি এখানে করতেছি। যাই হোক, একটা পর্যায়ে দেখি যে আঙ্কেল একটু অন্য টাইপের হয়ে গেছে। এরকম যে মানে রাত্রে দেখি রুমের পাশে এসে দাঁড়ায় থাকা, বা রাত্রে ঘুমানো পরে আর কি, ঠিক আছে। তো আমার একটা অভ্যেস কিছু আমি টিভি দেখতাম, আচ্ছা, অনেক রাত্রি পর্যন্ত টিভি দেখতাম, 2টা-3টা পর্যন্ত আমি টিভি দেখতাম। তো আমি সব কাজকর্ম ছেড়ে আড্ডা মেরে শেষ হওয়া যাওয়া পরে খাওয়া দাওয়া সেরে ওরা ঘুমায় পড়তো। তো ওরা তো ওদের বেডরুমে যে ঘুমায় পড়তো, তা আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখতাম। আচ্ছা, রাতে 2টা-3টার মতো টিভি দেখতাম। তো একটা পর্যায়ে দেখি যে ওই ঘরে আঙ্কেল রাত্রে হঠাৎ করে এসে ডাক দেওয়া, বা আমাকে বলতো যে পানি নিয়ে আসো, এটা সেটা। তো আমি নিয়ে যেতাম, কিন্তু একটা পর্যায়ে দেখি যখন আমাকে বলতো পানি নিয়ে যাও, তখন যখন আমি ওকে পানিটা দিতে যাবো, তখন আমার গ্লাসটা না আমার হাতটা ধরে, মানে এরকম ভাবে অনেক কিছু অড জিনিস আপনি খেয়াল করলেন, যেটা আপনার কাছে খুব অস্বস্তিকর মনে হচ্ছে। তারপর কি সেখানে হতে পারে আপনি আজকে যা যা শিখলেন সেটা হতে পারে আপনার পছন্দ, আমি আর কারোর সাথে এটা শেয়ার করি না, সেটা লিস্ট করা, সেটা হতে পারে এটা আস্তে আস্তে বাড়তে থাকে, হাইজিনের ব্যাপারটা লিখে রাখা। মানে উনি এক্স্যাক্টলি উনি ছিলেন হচ্ছে বাড়িওয়ালা, শপিং করতে যাওয়া, পছন্দের কাজ। তো আমি মনে মনে ভাবলাম যদি বলি তো হয়তো সবাই আমাকে দোষারোপ করবে, এই ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে আপনার কাছে, কারণ তারও তো 2টা মেয়ে আছে। এবং আপনি জানেন এটা আপনার পরে কিছু বলিনি। পরে আমার বড় বোন ছিলেন, আবার আমি যেখানে থাকতাম ওখান থেকে কিছুটা দূরে আমার বড় বোনের বাসা, ওখানে সে কাজ করতো। তো আমি আমার বড় বোনকে বলি আমি থাকবো না এই বাসায়, খারাপ থাকবে। কিন্তু আমার আরেকদিকে মায়া ছিল ওই ছেলেটার প্রতি, কারণ ওদের সাথে আমি এত ভালো সময় কাটাইছি, ও আমি চলে ওদেরকে খুব মিস করবো, আমি যেতে চাইছি কিন্তু না যে আমি পারতেছি না, আমার এগুলো ভালো লাগবে না। তো আমার বোনকে বলে আমি থাকবো না, আমি চলে যাবো। আমার বোন বললো কেন, এতদিন বললে এত ভালো ভালো, এখন তুই চলে যাবো, কারণ কি? আমি বলছি না আমার ভালো লাগে না, আমি থাকবো না, চলে যাবো। এরকম বলার পর আমার বোনের কারাগারি করে, এই 2 দিন পর বাসা চেঞ্জ করে এটা কি ভালো? কিন্তু আমি কেন বাসা চেঞ্জ করি এটা তো ওরা জানে না, আমি তো ওদের সাথে শেয়ার করি না জিনিসটা। এমনি করে আমার বোন বলে থাক, দেখ বাড়িতে অনেক প্রবলেম, কয়েকটা মাস থাক কষ্ট। তো এমনি এমনি আমি 2টা মাস থাকার পর খুবই দেখা যাচ্ছে আমি রাত্রে ঠিক মতো ঘুমাতাম না, ভয় থাকতো, সবসময় মনে মধ্যে ভয় কাজ করতো, কারণ এই জিনিসগুলোর সাথে তো আমি আগে কোনদিন মানে ভাবি না যে এরকম কিছু একটা, মানে অনেক কিছু মানে গ্রামের টাইপের ছিল, এত বুঝ জ্ঞান বা এত ইন ডিটেল ইন ডেপথ জানা ছিল না, জানা ছিল। 2 মাস থেকে আমি বাসা থেকে চলে আসি, কিন্তু আমার মন খারাপ ছিল ওদের জন্য, যেটা আমাদের পকেটে বা সবাইকে ছেড়ে
চলে আসছে, আমি অনেক আশেপাশে অনেক কান্নাকাটি করি। তো আমার বোন বলে কি তোর এখানে থাকতে হবে, তুই আমার খালাম্মাদের কাছে চলে যা। আমার খালারা তখন কলম জানি যে আমাদের কি কি করতে হবে, আমরা সেই ওখানে ওরা খালারাও কাজ করতেন। সেখানে হতে তো আমার পারে বোন বলে তো ওরা ওদের কাছে চলে টিপস শিখলেন সেটা, তো আমি এক পর্যায়ে আমার খালাম্মাদের কাছে চলে যাই। গান পছন্দের মুভি ওখানে যাওয়ার পর লিস্ট করা, ওরা আমাকে একটা বান্দা বাসা দেয়। স্লিপ হাইজিনের ব্যাপারটা লিখে রাখা, ওই বাসাতে আমি একটা বেবি রাখতে লিখে রাখা, বাচ্চা পছন্দের মানে বাচ্চার দেখাশোনা করতে যাওয়া, হবে। বাচ্চার দেখাশোনা কাজগুলোর লিস্ট। তো যখন আমি যাই তখন বাচ্চার বয়সটা ছিল আপনার 2 থেকে 2.5 মাস, কিন্তু থাকতে অনেক পারে। ছোট। আপনার কাছে একটা লিস্ট আর ওর বাপ মা দুজনে চাকরি করতেন, চাকরিজীবী ছিলেন, হাজবেন্ড আর ওয়াইফ। আমি ওই বাচ্চা দেখাশোনা করতাম ছোট থেকে, ওকে খাওয়ানো দাওয়ানো সবকিছু আমার দায়িত্ব ছিল, গোসল থেকে নিয়ে ঘুম পাড়ানো। তো বাচ্চার বয়স কত ছিল? ওই যে বললাম 2.5 মাস। 2-2.5 মাসের বাচ্চার পুরো দায়িত্ব আপনার উপরে। হ্যাঁ আমার উপর। তখন আপনার বয়স কত? আমার তখন বয়স হচ্ছে আপনার 12 12 ভেরি 12.5। টাফ জব, ভেরি টাফ জব। ঠিক আছে, তাও আমি তো নিজে একটা বাচ্চা, আমি একটা বাচ্চা কি করি। তবে একটা জিনিস সবসময় মাথায় ভাবতাম যে আমার করতে হবে, কারণ যদি আমি না করতে হয় তাহলে আমি কাজ করবো কি করে আর টাকা কামাই করবো। তখন আমার এই চেষ্টা ছিল। আমি ছোট থেকে একটা কি আমি কোনো কিছুর জন্য হার মানতাম না, আমি যেটা হয় না এটা আমি করবো, বারবার চেষ্টা করবো। তো তখন ওই বাচ্চার দেখাশোনা সব আমি করতাম। তো এমনি এমনি বেশ বাচ্চার সাথে এমনি থাকতে থাকতে বাচ্চা আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে, বড় হতে থাকলো, বেশ ভালোই সময় কাটতেছিলাম, বেবির সাথে খেলাধুলা করতাম। ফলে কি একটু কষ্ট হতো, যেমন রাতে 2-3টা পর্যন্ত জায়গা থাকতে হতো আমার বাচ্চাকে নিয়ে। তো এদিক থেকে আমি একটু কষ্ট পেতাম, ঘুমের থেকে আমি খুব কষ্ট করতাম, ঘুম জিনিসটা বেশি কষ্ট করতাম আমি ওখানে। ওকে। তো যাই হোক এমনি করতে করতে 6-7 মাস কেটে গেল। যখন বাচ্চা 8 মাসের বয়স তখন আমি ওখান থেকে চলে আসি। যাই হোক ওখান থেকে আসারও কারণ আছে, আসতাম না, কারণ একটা বাচ্চাকে রাখতে রাখতে ওটার প্রতি আমার মায়া চলে আসছে। কিন্তু ওরা এমন কিছু করতেছিল তখন যে না এসে আমি পারতেছি না, কারণ একটা সহ্যের সীমানা থাকে। ওখানে কিছু প্রবলেম হতেছে যে বাচ্চা কান্না করতেছে কেন, এটার জবাব দিতে হবে আমার। এখন স্বাভাবিক একসময় হাসবো একসময় কান্না করবো, এটাই তো নিয়ম। সবাই তো সবসময় হাসবে না, সবসময় কান্নাও করবে না, এটা তো ওদের বুঝতে হবে। কিন্তু ওটা বুঝে না। ওরা খাবার দিল, খাবারটা পুরোপুরি খায় না। সবসময় কি একটা মানুষ কি সবসময় খাবার শেষ করে উঠতে পারে? এটা বুঝবে না, বলে কি তুই বাচ্চাকে ঠিক মতো খাবার দাবার করাস না, এই করাস না সেই করাস না, অনেক কিছু। মানে এগুলো নিয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, অনেক রাফ ব্যবহার করে আমার সাথে। তো এগুলো আমার ভালো লাগে না। তখন তো আমি বেশ একটু হলো বড় ছিলাম, তো আমার এগুলো অনেক খারাপ লাগতো যে গরিব হয়েছে বলে এত অবহেলা, আমার এগুলো ভালো লাগতো না। পরে আমি কি করি, কিছু বলি না। তো একদিন বাচ্চাকে গোসল করাতে নিচ্ছে, গোসল করা নেওয়ার পরে আমি একটা জিনিস ভুলে আনি নাই। গোসল করাতে নিতে হলে শ্যাম্পু, সাবান, তয়লা, অনেক কিছু, গোসলের যা যা আয়োজন সবকিছু আমার তৈরি করতে হতো। তো ওদিন আমি একটা জিনিস ভুলে আনতে মন নেই, ঠিক আছে, ওইটার জন্য ওই আপু আমার গায়ে হাত তুলতে আসে, আমাকে মারতে আসে। মারে নাই, ওর মা ধরে ফেলে, কিন্তু ওদিন আমার গায়ে এমন ভাবে নখ দিয়ে ধরে যে আমার পুরো নখের খামচি লেগে রক্ত বের হচ্ছে আমার হাতে। আচ্ছা যাই হোক, পরে আমার কান্নাকাটি করে, তখন আমার খালাম্মাকে ফোন দিই, আমি থাকবো না, কেন থাকবে না, যে আমাকে মারতে আসছে, কেন মারতে তখন বলছি হয় এরকম মাঝে মধ্যে, থাক এগুলো হয়, আমি বলছি আমি থাকবো না, এগুলো হয় মানে আমি এতদিন ধরে থাকি, এখন একটা ভুল হয়েছে দেখে আমাকে মারতে আসবে, এটা কোনো কথা? আমি রেগে যাই। তখন খালাম্মা বলছে ঠিক আছে থাকবি না তো থাকার দরকার নেই। এখানে একটা বিষয় একটু ইন্টারাপ্ট না করলেই নয়, হয়তো অনেকে মন খারাপ করবেন আমার ইন্টারাপশন দেখে, কারণ গল্পের কন্টিনিউটি নষ্ট হয়। তারপর বিনীতভাবে বলছি, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছোট বাচ্চা যেসব কাজের লোক যারা টেক কেয়ার করে, তাদের কিন্তু শুধু ছোট বাচ্চার হ্যাসেলটা নিতে হয় না, আরেকটা ভয়াবহ রকমের হ্যাসেল আছে, সেটা হচ্ছে এই মায়ের হ্যাসেল। এই কারণে বলছি যে মা যদি প্রথম সন্তান হয়ে থাকে, খুব কনসার্ন থাকে তার উপর, বাচ্চাটার উপরে, এক। আর 2 নম্বর হচ্ছে মেডিকেলি আপনারা যদি যোগাযোগ করেন তাহলে দেখবেন ওই সময় শরীরে একটা হরমোন থাকে মায়েদের শরীরে, যেটা তাদের অনেক বেশি অ্যাংরি রাখে, অনেক বেশি রাগান্বিত রাখে। সো পান থেকে চুন খসলেই দেখবেন যে অনেক বেশি মেজাজ করছে। তো ওই হ্যাসলটাও কিন্তু ওই কাজের লোকের উপরে গিয়েই পড়ে। সুতরাং বুঝতেই পারছেন ইটস এ ডিফিকাল্ট জব। আমরা মাদেরকে নিয়ে কথা বলি, কিন্তু যখন এটা ডাইভার্ট হয়ে কাজের মানুষের উপর চলে যায়, তখন কিন্তু সেটা আরো ভয়ানক আকার ধারণ করে। এবং 12-13 বছরের ছোট্ট একটা কাজের মেয়ে, তার কিন্তু এই জিনিসটা বোঝার বিষয় না। সো খুব স্বাভাবিকভাবেই তার উপরে হ্যাসলটা অনেক বেশি হয়, যেটা ওর জায়গা থেকে কিছুটা হলেও আমার কাছে মনে হচ্ছে যে এরকম হলেও হতে পারে। হ্যাঁ বলেন। তারপর পরে আমার খালাম্মাকে আনার পর আমার খালাম্মা বলে থাক, তার বলছেন আমি থাকবো, আমার এগুলো ভালো লাগে না, আমার বাচ্চা একটা খুব কষ্ট হয়, আমার ঘুমে খুব কষ্ট হয়। আমি দেখা যাচ্ছে বাচ্চা রাখতে রাখতে বিকাল 4টা-5টা হয়ে যায়, আমি দুপুরে খাবার খেতে পারি না। বাচ্চা ঘুমালে তবে আমার খেতে হবে, ঠিক আছে, বাচ্চা না ঘুমালে এমন দিন যায় 4টা-5টা বাজে আমি দুপুরে খাবার খেতে
উঠতে পারি না, আবার ভোর সকালবেলা উঠতে হয়, রাত 2-3 বাজে শুয়ে আবার ভোর 6টা-7টার সময় উঠা, অফিসে যাবে, তোর সবকিছু তৈরি করতে এমনি আমার খুবই কষ্ট হয়ে যায়, আমি অসুস্থ হয়ে পারি। এটার একটা টুল তো এমনি বললো আচ্ছা ঠিক আছে আর একটা মাস থাকতে, আর একটা বাসা দেখি তখন নিয়ে যাবো। আমরা দেখলাম যে যখন আমাদের মনটা তো খারাপ এমনি হচ্ছে, বলে আমরা ওইটা বের করলাম আপুদের সাথে কথা বলে আমার খালাম্মা যে আমরা ঠিক আছে তোমরা একটা নতুন মানুষ দেখে নাও, আমার বঞ্জি থাকবে না, তো আমরা এক মাস পর নিয়ে যাবো, আজকে তোমরা এক মাসের মধ্যে আরেকটা মানুষ নিয়ে নাও। সেটা তো হতে আচ্ছা পারে ঠিক আপনার আছে। পছন্দের তো ওখানে আমি চলে গান, আসি, পছন্দের চলে মুভি, আসার পর সেটা লিস্ট আমি করা, আরেকটা বাসায় যাই। সেটা হতে পারে ওখানে যাওয়ার পরে ওখানে আপনি ছিল হচ্ছে আঙ্কেল আন্টি দুজন জব করতো, উনি 2 মেয়ে ছিল, 2 মেয়ে থেকে 1 মেয়ে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে, আরেক মেয়ে এই ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে। আপনার কাছে একটা লিস্ট করা থাকবে আচ্ছা, এবং আপনি ওখানে বেশ জানেন ভালো এটা কাটতেছে। আপনার ব্যক্তিগত হবে, কিন্তু যে একটা জিনিসটা পর্যায়ে আপনার আবার সে পছন্দ একই হয়, আপনার problem ভালো লক্ষ্য লাগে, করলাম সেই যে জিনিসগুলো আপনি হচ্ছে আঙ্কেল আপনার একটু টুপিতে রাখবেন। মানে এবং তার এর নজর পরবর্তীতে অন্যরকম যখনই আপনার মন খারাপ থাকবে, মনে তখন হবে আপনি যে না, মোটামুটি আপনার বোঝেন যাদের ব্যাড মানুষের ইন্টেনশন আছে, ভালো আপনি লাগে, এটা তখন মোটামুটি আপনাকে বোঝেন। করতে হবে। হালকা হলে বুঝি। সেক্ষেত্রে আপনি কিন্তু তো আপনার যাই হোক, টুপিটা বের করে পরে আপনি সেখান ভাল থেকে লাগে কিছু না। কাজ কিন্তু আপনি এই করতে পারেন, তখন মনে মনে নিজের বলি যে যত্ন আমি নিতে যেখানে পারেন, যে আমার self-care কপালে কি করতে এগুলো পারেন। And এর এগুলো পরেও জুটে, যদি দেখেন যে আমার আপনার কি একটা ভালো ভালো নেই বা আপনি বাসা নিজে হবে, থেকে জুটবে না maintain করতে কপালে, পারছেন এগুলো না, বলে বা কান্নাকাটি তারপরেও করতাম মনটা ভালো নাই, তো আবার তখন বলে কিন্তু আমি একজন থাকবো না, ঠিক আছে। professional তো এক পর্যায়ে আমার খালাম্মার রাগে খুবই রাগে জরুরি। থাকবে না, এক্ষেত্রে মানে রোজ রোজ help seek বাসা করাটা পাল্টানো, কিন্তু কোনো, কয়েকদিন পর বাসা খারাপ পাল্টানো, কিছু মানুষ নাই ভালো বলে বা এই লজ্জার সেই কিছু অনেক নয়। কিছু তো বলে। আমি তো আমি অলওয়েজ বলি, আমি থাকবো না, যে আমি আর বান্দা হচ্ছে চাকরি করবো না। এক পর্যায়ে বলে আমি বান্দা হচ্ছে চাকরি করবো না। আচ্ছা। তো বলে তো করবি না তো কি করবি, তো আমি বলছিলাম চাকরি করবো। তুই তোকে এখন কে চাকরি দিব? সেক্ষেত্রে আমরা আমি বলছি কে চাকরি দিব, মানে মানুষকে চাকরি করে না, আমিও চাকরি করবো। আর না হলে আমি রাত্রে কোনো বাসায় থাকুম না, আমি সারাদিন কাজ করবো, রাত্রি হলে চলে আসবো। এরকম ভাবে অনেকজন এখনো করে, তো ওরকম ভাবে আমি বললাম যে করবো। তো আমার খালামা ফার্স্ট রাজি হয় যে না ও, তো আমার খালামা বলে কি ও সারাদিন কাজ করে ঘুরবি ফিরবি, বাইরে বাইরে ঘুরবি, এগুলো করতে চাস তোরা, এসে অনেক কিছু বাজে বাজে কথা বলে। তো আমি বলি যে না, আমি কাজ করব, এতে আমি কোনো শয়তানি করবো না, তোমাদের কথা মতো আমি চলবো। তো আমার খালামাকে বলো ফার্স্ট রাজি হয় না, পরে অনেক জোরাজুরি করে আমি রাজি করাই, ঠিক আছে। তো আমি চলে যাই, ওই বাসার থেকে চলে যাই। যাওয়ার পরে একটা বাসা নেই, সারাদিন থাকি, রাত্রে চলে আসি। ওখানে আপনি হচ্ছে রান্না বান্না, তো আমি তো ছোট ছিলাম, আমি রান্না বান্নাটা বুঝতাম, কিন্তু আমার চেষ্টা ছিল আমি করবো, আমি শিখবো, না শিখলে আমি ভবিষ্যতে রান্না করবো কি করে, আমি এটা ভাবনা ছিল। তো আচ্ছা ঠিক আছে, তো ফার্স্টে গেছি, ওই ঘরে আন্টি দেখাই দিত, ঠিক আছে। ওই ঘরে আন্টি আবার নিয়মটা হচ্ছে কি, উনিও জব করতো, বাট উনি হাজবেন্ডের সাথে উনি ডিভোর্স হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ডিভোর্স হয়েছে, উনি 2টা মেয়ে থাকে, ভালোই 2টা মেয়ে খুব ভালো এবং অনেক ভালো ছিল। তো ওখানে আমি রান্না বান্না করি, তা একটা পর্যায়ে দেখতেছি রান্না বান্নার, হ্যাঁ ওখানে আমি একটা জিনিস লক্ষ্য করে ওখান থেকে চলে আসা একটাই কারণ, ঠিক আছে। আমি যেটা সত্য কথা, আমি যে আন্টির বাসায় থাকতাম, সে আন্টি একটু ব্যবহারটা অন্যরকম ছিল। আচ্ছা, ঠিক আছে, যেহেতু উনি হাজবেন্ড থাকতেন না, উনি যে ডিভোর্স হয়ে যায়, কিন্তু আন্টির সাথে উনি হাজবেন্ড কোনো সম্পর্ক ছিল না, কিন্তু মেয়েদের সাথে ওর বাবা তো কথা বলবেই। তো যাই হোক, তো একটা বছর দেখি কি যা আন্টির বাসায় প্রতিদিন একটা লোক আসে, কিন্তু যখন আমি প্রশ্ন করলাম কে ওদের মেয়েকে, তখন বলে যে জানি না আঙ্কেল, ঠিক আছে। কিন্তু আচ্ছা যখন ওরা মেয়েরা বাসায় থাকতো না, তখন ওই আঙ্কেল রাত্রে আসে, সারা রাত থেকে সকালে যেত। তো এগুলো আমার ভাবাতে লাগলো কি ব্যাপার, উনি আসে কিছু না, আবার আন্টি রুমে পারি। যাই হোক, এরকম ভাবে ওরা আঙ্কেলটা আসে, ঠিক আছে। আঙ্কেলটা আসলে আস্তে আস্তে অনেক কিছু জিনিস দেখে আমার মনে সন্দেহ হতো, তখন আমি একটু হলে বুঝতাম। তো একদিন আমি আন্টি ওই আঙ্কেলটাকে বলে কি ওটা তোর আঙ্কেল, আমি আঙ্কেল মানে হতে পারে বলে কি বিয়ে করছে, কিন্তু ওই আঙ্কেলের শুনলাম যে আবার তার আরেকটা সংসারও আছে। আমি কিছুটা হলে বুঝতে পারছি যেগুলো হচ্ছে কারণ আঙ্কেল একটা সংসার আছে, আঙ্কেল হয়তো আরেকটা বিয়ে করছে, মানে সম্ভব আপনার কাছে ভালো লাগছে না বিষয়টা, ভালো লাগতেছিল। তো আমি বলি কি আমি এখানে থাকবো না, আপনার ওইখানেও সমস্যা হয়। হ্যাঁ ওখানেও সমস্যা বলতে কি ওই আঙ্কেল ছাড়া আরো অনেক জানেন, এটা আপনার ব্যক্তিগত, আপনার কাছে পরিবেশটা ভালো লাগেনি, তো আপনি বলেন থাকবেন। যাওয়ার পর আমি বলি কি যে আমি আর বাসায় কাজই করবো, এর পরবর্তীতে যখনই আমি চাকরি করবো, আমি গার্মেন্টস করবো, না যে কোনো একটা চাকরি ভালো করবো। যাচ্ছে না, এবং বলে কি এত ছোট মেয়েকে গার্মেন্টস চাকরি দিবে না, এটা সেটা ওটা তুই পারবি না। তো আমার খালামের সাথে একটা মেয়ে থাকতো, সে আবার গার্মেন্টস চাকরি করতো। তো আমি বললাম কি আপু তুমি না আমার জন্য একটা গার্মেন্টস চাকরি দেখো, আমি না তোমার সাথে চাকরি করবো। তো ও বলে কি আচ্ছা ঠিক আছে দেখবো না, এমনি করে বলে কি আচ্ছা ঠিক আছে দেখবো না, এমনি 1 মাস কেটে যায়, মানে সিরিয়াসলি নেন আর কি, না সিরিয়াসলি না জিনিসটা। তো কেটে যাওয়ার পরে আমি কোনো চাকরি টাকরি করি না, এমনি 1 মাস কাটলো 2 মাস কাটলো, 2 মাসে আমার
খালাম্মা আমার কাছে 5,000 টাকা ধার পেয়ে যায়, কারণ তার জন্য খাওয়ার বিল দিতেও খাওয়া থাকে 2,500 মাস দিতে তো এমনি 2 মাস আমি পুরো বসে তখন কিন্তু আমার বাড়িতে টাকা পাঠাতে পারতেছি না, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আব্বু ঠিক মতো কাজ করছে না, কাজ বন্ধ, অনেক সময় দেখা যাচ্ছে কাজ বন্ধ থাকে, গাড়ি ঘোড়া অফ থাকে। 2 মাস পরে কোনো চাকরি হয় নাই, আমি খুব চিন্তায় পড়ে গেছি। এত টাকা বাড়িতে প্রবলেম দিচ্ছে, এদিকে খালাম্মা এত টাকা পাবে কোথা থেকে, কি দিব না মাথা পুরো নষ্ট। তো একটা পর্যায়ে একটা হসপিটালে চাকরি আসে, আমরা দেখলাম যে যখন মানে হসপিটালে খারাপ হচ্ছে আমরা ওইটা বের করলাম লিস্টটা। তো আচ্ছা আমি কাগজপত্র জমা দিই, আমার জমা নিবন্ধন কার্ড ওখানে জমা দিই, আমি তো খুশি যাই হোক একটা তো কাজ পাইছি। তখন ওখানে স্যালারি দোষ আপনি 10,000, সেটা হতে পারে আমি তো আরো খুশি, যাই হোক 10,000 টাকা স্যালারি পাবো, মাসে 5,000 টাকা বাড়িতে পাঠিয়ে দিব, আর 5,000 টাকা আমার নিজের জন্য, হাইজিনের ব্যাপারটা লিখে রাখা, খাবারের ব্যাপারটা লিখে রাখা। তো ঠিক আছে, ওখানে জবটা নিচ্ছে 8 ঘন্টা করে ডিউটি। মেডিটেশন, তো আমি যেখানে থাকতাম ওখানে 3-4 জন নিচ্ছে এই একই কাজ, তো আমরা একই সাথে যেতাম, একই সাথে এমনি 1 মাস করে জানেন এটা আপনার ব্যক্তিগত। করার পরে বাড়িতে বেশি প্রবলেম ছিল, তো 1 মাসে যা কামাই করছি ওই টাকাতে বেশিরভাগ আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। পরে আমার কাছে ফোন ছিল না, তো একটা ফোন কিনলাম, মনে হবে তো যে না এতে তো আমার খালাম্মার টাকা দেওয়া পড়ে ভালো যাচ্ছে না, এবং আপনি কিছু 3 মাসের মধ্যে কত টাকা জমে গেছে। আপনি কিন্তু আপনার এরপরে একটা প্রবলেম হলো, ওই চাকরিটা চলে যায়, আমি ছাড়ি না চাকরিটা, মানে যারা এটা কিন্তু একটা আপনি একজন ডিলের মাধ্যমে এটা আনা হয়, ভালো নেই, ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেয় এগুলো। তো ওদের মধ্যে একটা কি জানি প্রবলেম হওয়ার কারণে আপনার চাকরি চলে যায়। হ্যাঁ, আমরা সবার চাকরি চলে যায়, যাদেরকে চাকরি দিয়েছিল তাদের সবার চাকরি চলে যায়। চলে যায়। তো এখন আমি আবার বসি, খারাপ কিছু ঠিক না, আছে। আবার বলে রাখি এই চাকরির মাধ্যমে ঠিক আছে একটা ছেলের সাথে আমার পরিচয়, ওই যে বললাম ফোন কিনছি, ঠিক আছে, ফোন কেনার পর টাচ ফোনে কিনছি কম দামি আর কি, ফোন কিনছি পর আমার ফোনে প্রবলেম, আমি কারণ বাজার নিয়েছি, এটার দোকানটা কারণ বাজার, ফোন সার্ভিসিং এ করে, আবার দেখা যাচ্ছে ফোনে গান টান লোডও দেয়, এরকম একটা। তো ওই ছেলের কাছে যাই, ঠিক আছে, তো দিন টাচ ফোন মেমোরিতে প্রবলেম, সেটে ফ্লাশ দিতে হবে, পুরা সেট বাইরে সেগা হয়ে গেছে। তো ওই দিন আমার কাছে টাকা শর্ট ছিল, 250 টাকা না ফ্লাশে ছেলেটা। তো যাই হোক ওই ছেলেটা কি করলো, আমার ফোন টোন পুরো ঠিক করে দিছে, ঠিক আছে। তো আমার কাছে টাকা পাবে হচ্ছে 450 টাকা পাবে, কিন্তু ওই দিন আমার কাছে টাকা ছিল হচ্ছে 200। আচ্ছা, তো এখানে আরো অনেক টাকার পার্থক্য না। তো আমি ওই ছেলেটাকে বললাম কি আছে ভাইয়া শুনেন, আমি তো পুরো টাকা আনি নাই, আপনি ছেলেটাকে ফার্স্ট টাইম বলছি দেখেন ভাইয়া এত কিছু করতে হবে না, জাস্ট আপনি আমার ফোনটা ঠিক করে দেন হালকা ভাবে, যেন আমি কিছু চলতে পারি, পরে আমি ঠিক করবো, আমার কাছে টাকা নাই বেশি। তো ছেলেটা বললো কি সমস্যা না, আমি আপনাকে ঠিক করে দিই, আপনি পরে যে পরে টাকা দিয়ে দিন, এমনি বলে আর কি। পরে আমি নাম্বারটা দিই, নাম্বারটা দেওয়ার পর আমি বাসায় চলে আসি, আসার পর 2 দিন পর ছেলেটা আমাকে ফোন দেয়, ছেলেটা ফোন দেওয়ার পর আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, আমি কে এরকম তো পরিচয় দেয় আর কি। তো আমি বলছি আচ্ছা, তো আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি, এমনি আস্তে আস্তে ও ফোন দেয়, ঠিক আছে। তখন আমি কোন ছেলের সাথে কথাবার্তা বলতাম না, আমি আমার গ্রামে একটা ছেলেকে লাইক করতাম, আচ্ছা আচ্ছা, পছন্দ করতাম আর কি, ওকে, কিন্তু কোনোদিন প্রকাশ করি নাই। তো যাই হোক ওই ছেলেটা আমাকে ফোন দিতে থাকে এমনি আস্তে আস্তে, তো আমিও কথাবার্তা বলতে আমার খুব ভালো লাগতেছিল তখন। তো আমার কিছু অতীত আছে, এগুলো আমি বলি সবগুলোর সাথে। অতীত বলতে মানে আপনি কিছু ঘটনা ছেড়ে আসছেন? হ্যাঁ, কিছু ঘটনা আমি ছেড়ে আসছি, ওই ঘটনাগুলো আমি বলতে চাই। ওকে, প্রিয় শ্রোতা, আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি। আমরা একটা জায়গায় আছি, সেটা হচ্ছে এই ছেলেটার সঙ্গে মূলত এর পরিচয় ফোনের মাধ্যমে, যে ছেলেটার নামও বলেনি, প্রয়োজন হলে আমরা পরে জিজ্ঞেস করব। এই ঘটনার আগে কিছু ঘটনা আছে ওর জীবনের পরের, যেটা আপনাদের জানা প্রয়োজন, সেই ঘটনায় আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই। তখন আমরা কি কি করতে পারি, এটার একটা টুল কিট কিন্তু আমরা রেডি করে রাখতে পারি। এমনি তো আমি ঢাকা শহরে বাসায় কাজ করতাম, ঠিক আছে। তো একটা পর্যায়ে আমি এর মধ্যে খারাপ হচ্ছে, আমরা কিছুটা সময় আমি দেশে ছিলাম, 5-6 মাসের মধ্যে, মানে 5-6 মাসের মধ্যে আমার দেশের যে থাকার ঘটনাগুলো সেগুলো হতে পারে। আপনি আজকে মানে এতটা আমার ফ্যামিলি থেকে আমি কেন দূরে চলে আসে, এই ঘটনাগুলো পছন্দের মুভি সেটা লিস্ট করা, মানে যাই হোক পরে এরকম হওয়ার পর আমি দেশে চলে যাই, ঠিক আছে। তো দেশে চলে যাওয়ার পরে মানুষের বাসায় কাজ করতে করতে একসময় আপনি দেশে চলে যান। হ্যাঁ, দেশে চলে যাই, যে এইসব টর্চার আমার ভালো লাগে না, ঠিক আছে, ভালো লাগে না দেখে আমি দেশে চলে যাই। কিন্তু থাকতে পারে, দেশে চলে যাওয়ার পরে আমার এবং আপনি জানেন এটা খালারা রাগারাগি করে, তুই দেশে চলে যা, খালা রাগারাগি করে দেখে আমি দেশে চলে আসি। আপনি হচ্ছে দেশে চলে আসি, আসার পরে আম্মু বলে
কি ব্যাপার তুই চলে আসলি এসে আমি বলছি, মা এমনি চলে আসছি, ভালো লাগে না, আমি আর ঢাকা শহর যাবো না, কাজ করবো, আমি আবার আরবি পড়বো, কোরআন শরীফ নিবো, আমি কোরআন শরীফ পড়বো। আমি আম্মুকে বলে এরকম, আম্মু বলে আচ্ছা ঠিক আছে নিজের যত্ন কয়েকদিন বাড়িতে থাক, পরে আবার চলে যাবে। আচ্ছা। এর পরেও যদি দেখেন যে আপনি তাই আমি এক পর্যায়ে বলে আচ্ছা, পরে বলি যে না যাবো না। তো আমার আম্মু বলে কি যাবি না মানে, আর আমি ছোট থেকে শান্ত ছিলাম, কিন্তু যখন আমার 12-13 বছর বয়স তখন থেকে আমি অনেক দুষ্ট হয়ে গেছি। দুষ্ট বলতে কি, গ্রামে যাওয়ার পরে এদিক দৌড়মাতাম ওদিকে দৌড়মাতাম, একটু হলো তো আমি বড় হয়েছি, দুরন্ত ছিলেন। হ্যাঁ দুরন্ত ছিলাম, মানুষ এটা বলতো ওটা বলতো। গ্রামে তো দেখা যাচ্ছে 12 বছরের মেয়ে অনেক বড় হয়ে যায় তাদের জন্য। তো যাই হোক, পরে আপনাদের পাশে আছি। আমার আম্মু বলে কি এমনি তো আর রাখা যাবে না, আমি দুষ্টুমি করে দেখে মানুষ বিচার দেয়, আমার আম্মুর কাছে বিচার দেয়, তো আম্মু বলে কি এমনি তো আর রাখা যাবে না। আমাদের যখন মনটা খারাপ, আবার আমি বলে কি আমার দুলাভাই তো ছোট থেকে আমাকে খুব আদর করে বড় করছে, করতে পারি এটা আমি খুব আদরের শালী, যখন আমি ঢাকা চলে যাই আমার দুলাভাই খুব রাগ এটা করে, আমাদের পকেটে বা আমাদের কেন হাতের ঢাকা কাছেই পাঠিয়ে দিছে। থাকলো, আমরা দেখলাম না যে আমাকে তো যখন পারে, আমি তো আমাদের নিজে মনটা গেছি। খারাপ হচ্ছে, আমরা তো যাই হোক, তো আমার দুলাভাই আমাকে নিয়ে আমার প্রতি আমার দুলাভাই খুবই গেছিল, দুর্বল ছিল। দুর্বল বলতে কি যে বোন হিসেবে অনেক আদর করতো, আমার বোন হিসেবে আমার প্রতি অনেক দুর্বল ছিল আমার দুলাভাই, আমিও তার প্রতি ছিলাম। তো যাই হোক, পরে সেটা লিস্ট করা এরকম চলতে থাকে, ঠিক আছে। তো একটা পর্যায়ে আমার ফ্যামিলি, তখন আমি গ্রামে, ঠিক আছে, আমার বোন জামাইরা, আমি বাড়িতে যাওয়ার পর আমার বোন জামাই, আমার ভাগ্নেরা সবাই আমাদের বাড়িতে চলে আসে, সবাই একসাথে থাকি। তো একটা পর্যায়ে কি হয়, একদিন আমার দুলাভাই কাজ করতেছেন, তো আমি কি করলাম, শয়তানি করে পিছের থেকে উনিকে জাবড়াই দিলাম, কোমরে ধরে হাসতেছে, শয়তানি করতেছে। এটা আমার মামি দেখতে পারে, আচ্ছা। মামি দেখতে পায়, মামি দেখার পর আমার আম্মুকে যে এটা বলে, আমার আম্মুকে আর আমার বোনকে এই জিনিসটা বলে, বলার পর ওই জিনিসটা ওরা একটু স্বাভাবিকভাবে নেয় না, জিনিসটা অন্য নজর ভাবে, মামি অন্য ভাবে বলে অন্য ভাবে না, এটা স্বাভাবিক, বুঝছেন। তো বলার পরে এগুলো নিয়ে আস্তে আস্তে দেখি আমার বোন জামাই আর আমার বোন ঝগড়া করতে শুরু করে, মানে সবাই এটা ডাউট যে আমার বোন জামাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে, ওকে, কোনো খারাপ সম্পর্ক আছে বা এরকম কিছু, কিন্তু আসলে তো তা না। যাই হোক, এরকম করতে করতে এক পর্যায়ে আমার বোন আর বোন জামাই খুবই প্রবলেম, যে আমরা নিজেরা চেষ্টা খুবই ঝগড়াঝাটি, কি একটা জানা অবস্থা বলার বাইরে। তো আমার বাপ মা এগুলো দেখে বলে কি আমাকে বিয়ে দিয়ে দিবে, অবশ্যই প্রফেশনাল বিয়ে এই 12-13 বছর বয়সে আপনাদের পাশে আছি, আজকে এই পর্যন্ত আমাকে তারা বিয়ে দিবে। তো আমার বোন জামাই বলে যে না, এই বয়সে ওকে কেন বিয়ে দিবেন, ওর বড়জন বাকি মানুষ তো খারাপ বলবে, যে ছোটটা বিয়ে হয়েছে বড়টা বিয়ে হয় না, তার মানে ছোটটা নিশ্চয় কোনো প্রবলেম আছে। তো আমার বোন জামাই ফার্স্টে রাজি হয় না, আমার মা বলে কি যে না বিয়ে দিব, কারণ ওদের সন্দেহ যে আমাকে যদি বিয়ে না দেয় তাহলে হয়তো আমি আমার বোন জামাইয়ের সাথে ভেগে যাবো, আচ্ছা, আমার বোন জামাইয়ের সাথে আমরা বিয়ে করে ফেলবো, এরকম একটা কিছু, এটা আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তো অনেক চাপের মধ্যে, ঠিক আছে, আমার এই বিয়ে করতে হয়। আমার পরে একটা বিয়ের কথা আসে, ওই ঝগড়াঝাটির মধ্যে একটা বিয়ের প্রস্তাব আসে আমার জন্য। আচ্ছা, আমার মামা দেখে বলে রাখে, তো আমার মামা বিয়ের প্রস্তাবটা নিয়ে আসে, ঠিক আছে, কিন্তু যার সাথে আমার বিয়ের প্রস্তাবটা আনা হয় সে আমার থেকে অনেক বড়, আমার থেকে অনেক বয়স বেশি, তার হয়তো আমার 2 জন্মের বড় হবে, অনেক বয়স। তো যাই হোক, সবাই দেখে শুনে কথাবার্তা বলে তারা রাজি, তো আমাকে দেখা ওদের পছন্দ হয়, তো ওরাও রাজি, আমার ফ্যামিলিরাও রাজি, বাট আমি রাজি ছিলাম না। কিন্তু আমি তখন না বলেও পারতেছি না, যদি আমি এখন এই বিয়ে না করি হয়তো আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে, 2টা বাচ্চা আছে, ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন আমার মাথায় খালি কি করবো না করবো বুঝে কুল পাই নাই, ঠিক আছে। তো আমার বোন জামাই বলে কি এই বিয়ে হবে না, আমার মা বলে কি এই বিয়ে হবে, দুজনের মধ্যে এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি, দ্বন্দ্ব তৈরি হয়, হ্যাঁ দ্বন্দ্ব তৈরি হয় যে এই বিয়ে হবে, এই তো অনেক ঝগড়াঝাটি হয়, ঠিক আছে। তো আমাকে আমার মামার তো বোন একটা বলে কি দেখ তোর জামাই বুড়া এসে অনেক কিছু বলে, তো আমার আম্মু এসে বলে কি একদম চুপ, আমার মামার তো বোনটাকে বলে যে একদম চুপ থাকো, কি ছেলেরা কি বুড়া হয়, ছেলেরা কি কোনোদিন বুড়া হয়, এগুলো বলে, গ্রামে এখনো বলে এগুলো, ছেলেরা বয়স হলে কি বুড়া হয়ে যায়, এটা ওইটা সেটা অনেক কিছু বলে, ঠিক আছে। তো ওদিন আমাকে তো যাই হোক, ওদিন কথাবার্তা ফাইনাল, এই বিয়ে পুরো ঠিক, আমার তো একবার জানার চেষ্টা করেন যে আমি বিয়েতে রাজি কিনা, আর তখন রাজি না হওয়ার পর ছাড়াও তো উপায় ছিল না আমার। আমরা ওটা বের করলাম, যাই হোক পরে এবং সেখানে
আমরা জানি আমাদের কি কি করতে হবে এই বিয়ের জন্য হ্যাঁ কথাবার্তা শেষ তো কথাবার্তা শেষ বিয়ে ডেট সব ফিক্স সেটা এক সপ্তাহের মধ্যেই বিয়ে গান পছন্দের মুভি এর মধ্যে আমার ওরা চলে যাওয়ার পর পরের দিন আমার বোন জামাই বলে কি বিয়ে হবে না, যদি জামাই আসে তো জামাইকে রাস্তা থেকে পা ভেঙে আবার বাড়িতে ফিরিয়ে দিবে। আপনার বোন জামাই? হ্যাঁ আমার বোন জামাই বলে। এতে মানুষ আরো সন্দেহ করে যে কি ব্যাপার, সেটাই তো থাকতে পারে যে ওকে বিয়ে হতে দিবে তার মানে নিশ্চয়ই কিছু জানেন। এটা তো আমি আমার বোন জামাইকে বলে থাকতে হয়, আপনি কিছু করতে হবে না, আমি বিয়েতে খুশি। আমার বোন জামাইকে ডেকে নিয়ে বলে মট্ট খেয়ে এসে ডেকে নিয়ে আমাকে বলে কি তুই কি বিয়েতে রাজি, তুই বিয়েতে খুশি? আমি বলছি হ্যাঁ আমি অনেক খুশি, আপনি এসব নিয়ে গ্যাঞ্জাম করেন কিছু করতে হবে, আমি চাই না কোনো গ্যাঞ্জাম। তো এগুলো বলার পর অনেক কিছু বলে, আমার বাপ মা বলে তুই ভাইবা চিন্তা বল তুই তো খুশি? আমি বলছি হ্যাঁ আমি খুশি, কারণ তখন এছাড়া আমার উপায় ছিল না, ঠিক আছে? এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার বোনের সংসার বাঁচানোর জন্য এখন আমার এমন 10টা বিয়ে করতে আমার তখন করতে হবে, কিছু উপায় ছিল না, কারণ আমি তখন ছোট থেকে বললাম যে আমার বোনের সংসার ভেঙে যাচ্ছে। হ্যাঁ এই বিয়ে না করলে আমার বোনের সংসার ভেঙে যাবে, লজ্জার কিছু আবার এটা করলেও ভেঙে যাবে, কিন্তু আমার বাবা মা এক কথা এই বিয়ে হবে আর আমার বোন জামাই এক কথা হবে না, দুজনের মধ্যে এগুলো নিয়ে অনেক। ঠিক আছে, তারপর কি হলো? কিন্তু আপনারা অবশ্যই প্রফেশনাল। যাই হোক পরে এই বিয়ে হয়, কিন্তু আমার বিয়েতে কাবিন না হওয়ার কারণ হচ্ছে যে আমার বয়স হয়নি, কাবিন হওয়ার দেওয়ার মতো বয়স হয়নি, 18 বছর না হলে কাবিন হবে না। আমাদের যখন মনটা খারাপ তো এমনি 2 দিন থাকে, 2 দিন থাকার পরে এখন মানুষ বলে কি যে আমার বাপ মা বলছে যদি এখন জামাই ফিরাই দেওয়া হয় তো মানুষ তো খারাপ বলবে, জিনিসটা মানুষ তো খারাপ বলবে যে বিয়ে ভেঙে যে তোমার মেয়ে একটা বদনাম, ওই দিক থেকেও বদনাম হয়ে যাবে। তো যাই হোক কাবিন ছাড়াই বিয়ে হয়, তো ওরা বলে কি যে যদি আমাদের মেয়ে 18 বছর পূর্ণ না হবে তো তুমি বন্ধ কাবিন হবে না, 18 বছর পূর্ণ হতে পারে আপনি আজকে যা তো এমনি করে সবার কথার উপর বিয়েটা হয়। কত বছর বয়সে বিয়ে হলো এটা? আপনি তখন আমি 13তে পড়তেছেন এই অবস্থায়, মানে 13 শেষ দিকে, মানে 14 এরকম কিছু একটা। ওকে, বুঝতে পারছেন ওর বয়স 17 পার হয়েছে, 18 পড়েনি এখন পর্যন্ত, ওর জীবনের অনেক ঘটনা এখনো বাকি আমরা শুনবো, এবং এই বয়সে ওর বিয়ে হয়েছে। আপনার কাছে একটা লিস্ট তো আমার বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর আমি শ্বশুর বাড়িতে যাই, ঠিক আছে? আমার বলে কি আমার হাজবেন্ডের অন্ত 6 ভাই 1 বোন, বোন মারা যায়, ওরা 6 ভাই থাকে, ঠিক আছে? তো 6 ভাইয়ের মধ্যে 2 নাম্বার ছিল, সবার বড় আমি ছিলাম। হ্যাঁ বয়স হতো ছোট হতে পারি, হমলে তো সবাই বড় ছিলাম, সবাই ভাবি বলতো আমাকে, কিন্তু তখন তো আমি কিছুই বুঝতাম না, গ্রামে কোনো কাজ কমে পারতাম না। রান্না রান্না তো আমি পারতাম, কিন্তু ওটা লাকড়ি চুলা তো রান্না করা অনেক সহজ না, কঠিন, আগুন লেগে যাওয়ার ভয়। যাই হোক বিয়ে করার পরে দেখলাম হ্যাঁ এটা ঠিক যে আমি হয়তো মন থেকে মানতে পারি না, কারণ আমাদের প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে, তো আমার কিছু স্বপ্ন ছিল। খারাপ কিছু না, পরে বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে যাই, ঠিক আছে? তো এমনি একটা মাস বেশ ভালোই কাটে, একটা মাস খুবই মানে আমার আদর যত্ন কোনো দিক থেকে আমাকে সে কষ্ট দেয় নাই, ঠিক আছে? তো 1 মাস পর মেয়ে আসে, আবার বলে রাখি ওর তো 2টা মেয়ে আছে, ওই 2টা মেয়েরও বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে। আচ্ছা, মানে লোকটার বয়স কত থাকে তখন? তখন আপনি 40 মানে 50 এর কাছাকাছি। মাই গুডনেস, ওর হাজবেন্ডের বয়স ছিল 50 এর কাছাকাছি, এবং উনি আপনি কত নাম্বার ওয়াইফ ছিলেন ওনার? 4 নাম্বার। চিন্তা করে দেখেন অবস্থা। ওকে বলেন তারপর। 4 নাম্বার ওয়াইফ, কিন্তু এটা কেউ জানতো না যে ওর 3টা বিয়ে করছে আগে, সবাই ফ্যামিলি কেউ জানতো না? না, সবাই এটা গোপন করছে। ওকে, গোপন করে কেউ জানে না, সবাই জানে যে একটা বিয়ে করছে, বউ পালায় চলে গেছে, এজন্য সে আরেকটা বিয়ে করে, এমনি তার একা থাকা যায় না, কেউ তো দরকার। তো যাই হোক এমনি করে বিয়েটা করে, 1টা মাস পুরোপুরি ঠিক। 1 মাস পর ওর মেয়ে আসে, তো মেয়ে আসে আমি রান্না বান্না করি যেটুকু পারি, আমার ক্ষমতা যেটুকু আমি রান্না বান্না করি। আর আমার হাজবেন্ড একটা অভ্যেস কি ছিল, ওর মেয়ে এসে কিন্তু কোন ছেলে সন্তান নাই, আচ্ছা, ও সবসময় খালি বলতো যে আমার ছেলে লাগবে, আমার ছেলে লাগবে, খালি ছেলে করতো। তা আমি একদিন প্রশ্ন করলাম যে ছেলে আর মেয়ে তো কেউ বানায় না, এটা তো আল্লাহ সৃষ্টি, যা সৃষ্টি যে করে তাই তো বুঝবে, তাই না? এখন তোমাকে যদি আল্লাহ ছেলে না দিয়ে মেয়ে দেয়, তখন মেয়ে হলে ভালো, আর ছেলে তো আরো বেশি ভালো, মানে ওর ছেলে এরকম একটা জিনিস। তো যাই হোক ওর মেয়ে আসে, আসার পরে একটা জিনিস দেখলাম, 2-3 দিন বেশ ভালো, 2-3 দিন পরে সে একটু পাল্টে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে, মানে আমার সাথে বেশি কথা বলে না, ঠিক আছে? ছোটখাটো জিনিস নিয়ে রাগারাগি, চিল্লা পাল্লা, মারধর করতো, হ্যাঁ এমনি বেশ ভালোই এরকম অত্যাচার আমার উপর চলতেছে। মেয়ে যাওয়ার পর এটা আরো বেশি বেড়ে যায়। আচ্ছা, বন্ধুদেরকে নিয়ে বাসায় মদ নিয়ে এসে আড্ডা মারা, ঠিক আছে? রাতে 2টা-3টা পর্যন্ত আড্ডা দিত, আমাকে ঘুমাতে দিত, নিজেও ঘুমাতো না, তাদের জন্য আমার বসে থাকতে হবে,
এসব আড্ডা শেষ হওয়ার পরে ও বন্ধুদেরকে বিদায় দিয়ে পরে ও ঘরে আসবে, পরে আমাকে ঘুমাতে হবে। আমি আগে ঘুমাই গেলে এটার জন্য আমাকে খারাপ বকবে। থাকে, আমরা যখন আমি দেখছি আগে কেন মনটা ঘুমাই ভালো যাই? নেই, তখন এরকম আমরা ভাবে কি আমার কি অনেক করতে পারি, অত্যাচার এটার করেছে। একটা টুল কিট কিন্তু আমরা এমনি ready এমনি করে প্রায় রাখতে পারি, যেটা আমাদের পকেটে বা 2 আমাদের হাতের মাস, কাছে 2-2.5 মাস আমরা কাটে। দেখলাম যে যখন আমাদের মনটা আমার খারাপ হাজবেন্ড হচ্ছে, বাসায় আমরা আমি ওইটা 3 বের মাসও করলাম থাকিনি। লিস্টটা, এবং সেখানে তো 2.5 মাস পরে আমি আমরা জানতে জানি পারলাম যে আমাদের আমি কি কি করতে মা হবে, হব। আমরা সেই অনুযায়ী আমরা কাজগুলো মাই করব। গুডনেস। সেখানে আমি হতে pregnant, পারে মা আপনি হব। আজকে যা যা 2.5 মাস টিপস তখন। শিখলেন সেটা, আমি সেটা হতে পারে আমি আপনার বুঝতে পছন্দের পারতাম না তখন। গান, তো পছন্দের একদিন হঠাৎ মুভি, করে সেটা খুব লিস্ট করা, মাথা সেটা ঘুরতেছিল, হতে পারে মানে মাথা আপনার ঘুরতো। sleep বুঝতে পেরেছি, hygiene আপনি যখন ব্যাপারটা symptomটা লিখে বুঝতে রাখা, পেরেছেন যে আপনি মা খাবারের হবেন। হ্যাঁ, ব্যাপারটা তারপর কি হলো? লিখে রাখা, পরে, পছন্দের শপিং ও তো করতে খুশি। যাওয়া, পছন্দের কাজগুলোর লিস্ট, এটা সবাই জানতো না, খুব কমই জানতো, সবাইকে এতটা জানানো হয় না। থাকতে পারে। ও খালি বলতো ছেলে ছেলে। আমি বলি যেটা আল্লাহ যা আপনার ব্যক্তিগত এটা হবে, তুমি যে আজ জিনিসটা আমি আপনাকে সৃষ্টি উৎসাহ করবো না। দেয়, আপনার ভালো লাগে সেই আর জিনিসগুলো তবু আমি মেনে নিছিলাম, আপনি ঠিক ঠিক আছে। আছে। এবং যাই হোক, পরবর্তীতে 2.5 মাসে যখনই আপনার pregnant, মন খারাপ থাকবে, তো একদিন মনে হবে যে না ও আপনার মানসিক বাজারে স্বাস্থ্য যায়, এখন ভালো ঠিক যাচ্ছে আছে? না, এবং আপনার কিছু তো ওদিন করতে আমাকে হবে। বলে কি সেক্ষেত্রে মুরগি এনে আপনি দিচ্ছে কিন্তু আমাকে, আপনার টুলকিটটা মুরগি এনে বের করে লুচি বানাতে আপনি বলছে, আর সেখান মুরগি থেকে রান্না কিছু করতে কাজ বলছে। তো কিন্তু আমি রান্না আপনি বান্না করতে করি, পারেন, রান্না বান্না করার নিজের পরে যত্ন নিতে আমার পারেন, যে উকিল মা, self-care যে আমার করতে পারেন। দায়িত্ব And নেয়, এর উকিল পরেও মা যদি যাকে বলা দেখেন হয়, যে আপনি সে ভালো তার নেই বাসায় যায় বা না। আপনি সন্ধ্যাবেলা নিজেকে রান্না বান্না maintain সেরা করতে আমি ভয় পারছেন পেতাম, না, একলা বা করে তারপরেও থাকতে ভয় আপনার পেতাম, মনটা ভালো নাই, খুব ভয় তখন পেতাম। কিন্তু একজন professional অন্ধকার আমার সহায়তা পছন্দ নেওয়াটা ছিল না, খুবই অন্ধকার আমি খুব জরুরি। ভয় পেতাম। এক্ষেত্রে হেল্প তো যাই হোক, পরে ওদিন আমি রান্না বান্না জলদি জলদি সেরে সন্ধ্যার আগে আমি আমার উকিল মার বাসায় চলে যাই। তো আমি অলওয়েজ একা বাসায় বলি থাকতে পারতাম যে না। আমরা নিজেরা চেষ্টা যাওয়ার করব, পরে এরপরেও ওদিন যদি ও মনে যাদের হয় সাথে যে কাজ আমি করতো, somehow একটা stuck লোক হয়ে আসে। যাচ্ছি, আমি পারছি না, আসার পর অনেক কিছু বলে, বলার পর এগুলো ও শুনে, ঠিক আছে? শোনার পরেও আমরা সব ও সময় আসে, আপনাদের পাশে আসার আছি। পর আমাকে আজকে বলে এই তুমি এখানে, পর্যন্তই। তোমাকে না বলছি সবার বাসাতে বের না হতে। এ উকিল মা বলে? না, আমার হাজবেন্ড বলে, বাজার থেকে এসে আমাকে বলে তোমাকে না বলছি কোথাও না যেতে, কারোর সাথে কথা বলতে দিত না, আবার কারোর সাথে দেখা করতে আমাকে দিত না। কি কি করতে পারি, মানে বলতো খালি ঘরে থাকবা, চুপচাপ, রেডি করে রাখতে পারি, কারোর সাথে বেশি কথা বলবো না। তার কারণ তার থেকে মনে হতো কি যে আমাকে হয়তো কেউ যুক্তি দিবে, বুদ্ধি দিবে, আমরা ওইটা বের করলাম বাচ্চা নষ্ট করার জন্য এবং বুদ্ধি দিবে, সেখানে এগুলো আমরা জানি ভাবতো যে সে। আমাদের কি কি Okay. করতে হবে। তো ঠিক আছে, আমরা এমনি সেই কাটতে অনুযায়ী থাকো। কাজগুলো করলাম। এর মধ্যে সে সেখানে হতে পারে অত্যাচার করে আপনি আমাকে, আজকে যা যেমন যা টিপস সবকিছু শিখলেন নিয়ে, সেটা হতে পারে খাবার আপনার নিয়ে, পছন্দের গোসল নিয়ে, গান, পছন্দের রাত্রে movie, ঘুমানো সেটা নিয়েও list ডিস্টার্ব করা, করে। সেটা মানে হতে ডিস্টার্ব বলতে পারে কি অত্যাচার আপনার করে, sleep ছোটখাটো hygiene বিষয় নিয়ে ব্যাপারটা জ্বালাতন। লিখে রাখা, খাবারের জি। ব্যাপারটা লিখে মানে রাখা, সবসময় পছন্দের একটা পুরুষ shopping করতে বাইরের যাওয়া, দিকে মনোযোগ পছন্দের থাকতে হবে, সে কাজগুলোর ঘরের list, দিকে না, ঘরের দিকে কি মানে এই কাজটা কেন করো না, এই তুমি এটা কেন ব্যাপারগুলো করতে পারো থাকতে না। পারে। আমি বলছি আপনার আমার শরীরটা কাছে ভালো লাগে না, আমি list করি না, আমি করা পরে থাকবে করবো, এবং আপনি এটা কেন জানেন করছি, এটা এটা নিয়েও সে আপনার গায়ে হাত ব্যক্তিগত তুলতো, হবে। যেই এরকম জিনিসটা আর কি। আপনাকে উৎসাহ দেয়, যাই হোক, আপনার ভালো লাগে, তো একদিন বাজার সেই থেকে আসে, জিনিসগুলো আসার আপনি পরে আপনার যেটা টুলকিটে বললাম আর কি, রাখবেন। যে এবং একজন এর পরবর্তীতে যে সে যখন যেখানে কাজ করে আপনার ওখান থেকে খারাপ একটা ভাই থাকবে, এসে আমাকে মনে অনেক হবে ধরনের যে কথাবার্তা না, বলে, আপনার মানসিক যে আপনি স্বাস্থ্যটা এগুলো এখন কেন ভালো সহ্য যাচ্ছে করেন না বা এবং এই আপনার সেই। কিছু করতে ও, হবে। এগুলো শুনেও, সেক্ষেত্রে আপনি শোনার কিন্তু পরে আপনার টুলকিটটা বের তো করে আমার উকিল আপনি মার সেখান বাসায় থেকে ছিলাম, কিছু কাজ ওখান কিন্তু থেকে আপনি আমাকে করতে হাতটা পারেন, টেনে নিজের বাসায় আনে, যত্ন নিতে আমাকে বলে পারেন, ঘরে চলো। self-care করতে পারেন। আচ্ছা। And তো আমি বলছি আচ্ছা, ঠিক আছে, এরপরেও চলো। যদি দেখেন যে আপনি এটা ঘরে ভালো আনার নেই পরে বা আপনি বল নিজে খাবার থেকে দাও, maintain করতে বিছানার উপর পারছেন বসেছিল, না বা তারপরেও আমি খাবার আপনার দিচ্ছি, মনটা ভালো নাই, তখন ঠিক আছে, কিন্তু খাবার একজন দেওয়ার পর professional দুইবার মুখে দিয়ে সহায়তা আমাকে খুবই বলতেছে জরুরি। ও কি বলে এক্ষেত্রে তোমাকে, কি help বলতেছিল seek ওরা? করাটা কিন্তু কোনো, আমি বলছি কি বলতে, তুমি কি খারাপ জানো না, কিছু নাই তুমি তো সব বা শুনছো, আমি তো লজ্জার জানি কিছু তুমি অনেক নয়। আগে তো আসছো, আমি টের পাইছি ও always যে বলি বাজার থেকে যে আসছে, আমি আমরা বুঝতে নিজেরা পারছি। চেষ্টা আচ্ছা। করবো, এরপরেও কিন্তু যদি এটা মনে অভিনয় হয় করছে যে না, আমি না, বুঝতে somehow পারিনি। stuck তো আমি তো হয়ে বলছি তুমি তো যাচ্ছি, জানো, তুমি তো শুনছো তখন কি আমাকে কি কিন্তু বলছে বা কি অবশ্যই বলে নাই। professional কয় হ্যাঁ আমি help শুনছি, নেবেন। তো আমি আবার সেক্ষেত্রে তোর আমরা মুখ থেকে শুনি, সবসময় আমার আপনাদের তুই পাশে টাকা আছি। করতেছিস, আজকে দিয়ে এই যাইতেছে। পর্যন্তই। আর সবার আমি মাঝে মাঝে মনে হয় যে ও একটু পাগল টাইপের, মানে এই ভালো আবার এই হঠাৎ করে খারাপ, মানে ওর কোনো মানসিক প্রবলেম আছে। Something beyond entertainment. Welcome. যেখানটা আমরা ছিলাম, যে হাজবেন্ড মূলত আপনাকে অনেক অত্যাচার করতো। হ্যাঁ, তারপর? হ্যাঁ, অত্যাচার করতো, মারধর করতো ছোটখাটো বিষয় নিয়ে। তৃতীয়ত হচ্ছে নেশা টেশা করতো, খুব মানে বাজে আচরণ করতো। যাই হোক, পর আমাকে বলে কি তোর মুখ থেকে আমি আবার শুনতো। আমি বলছি এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, তুমি শুনছো আবার শুনে আবার কেন জিজ্ঞাসা করতেছো। হ্যাঁ, এটা বলার পর ও বাতে মানে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দিয়ে উঠে এসে আমার চুলে ধরে আমার গালটা চেপে ধরে বলে বলবি না তুই? আমি বলছি না, আমি বলবো না। তুমি একবার শুনছো, এখন আবার বলতেছো, আবার বলার জন্য। তুমি জানো না তুমি কি করো, তুমি যা করো তাই তো বলতেছিল। ও বলছে তাই নাকি, তো মানুষের যুক্তি নেস তুই? আমি বলছি মানুষের যুক্তি কেন নিব, মানুষ যেটা সত্যি সেটাই তো বলে। এগুলো বলার পর আমাকে অনেক মারধর করে, ঠিক আছে, মারধর করে। আর মারধর করার পর আমি কান্না করতেছি, পরে চিৎকা চেঁচামেচি হয়েছে না, বকাঝকা, অনেক মারধর করে। তো আমার উকিল মা টের পায়, তখন রাত্রে প্রায় 11টার দিকে কাছাকাছি। তখন তো 11টা হলো গ্রাম অঞ্চল,
নিরিবিলি একদম। যাই হোক, অনেক মারধর করার পর অনেকজন ধরতে আসলে তাকে মারতে যায়। তার কথা যে এখন যদি কেউ ধরতে আসো তো সবাই মার খাবা। আমার হাজবেন্ড বলে ওকে মেরে ফেলবো না কেটে ফেলবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও আমার বউ, ওকে আমার যা ইচ্ছে আমি তাই করবো। হ্যাঁ,
আর যাই হোক, তো আমার উকিল মা এসে বলে যে এই অবস্থায় মারিস না, মারার দরকার নেই, ও যা করছে করছে, আচ্ছা ছোট ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। ও বলে কি না, ও মানুষের যুক্তি নেই। আর আমার উপর সন্দেহ করতো, ও ভাবতো যে অন্য কোনো ছেলের সাথে হয়তো আমার সম্পর্ক আছে। এটা সন্দেহ। আর ফোন দিলে ফোন চেক করতো যে আমি কোন ছেলের সাথে কথা বলি নাকি, যদি অন্য একটা নাম্বার দেখছি তাহলে হচ্ছে কে, তো আমি কি জানি কে কি করতে পারি, আমি তো এরকম কিছু জানি না। যাই হোক, পরে একটা পর্যায়ে যখন আমার উকিল মা এই কথাটা বলে যে এরকম ভাবে মারিস না, হয়তো ওর ক্ষতি হবে, তো এক পর্যায়ে উঠে বলে কি যে এই বাচ্চা আমার না, মানে হতে পারে আপনি ওটা অস্বীকার করতে, যা যা টিপস তো আমার রাগ উঠে গেছে, কি বলবো এটা। পরে আমি বলছি আমি তুই টাকা করছি, আমি বলছি এটা তোর কি বাচ্চা না, বলছে না এটা আমার বাচ্চা না। তো আমি বলছি বেশ ভালো, তোরও বাচ্চা না তো ঠিক আছে, এটা বাইচা থাকার কোনো অধিকার নেই। আমি এই কথা বলে শপিং করতে যাওয়া, মানে কান্না করতেছি, ঠিক আছে। তখন এই কথা ও শুনে পরে আমাকে মানে লাথি দিয়ে ফেলে দেয়, থাকতে পারে আপনার কাছে একটা লিস্ট, যার কারণে আমি খুব মাথায় খুব আঘাত পাই, এমনকি শরীরে খুব আঘাত পাই। আর মাটিতে ও আমাকে এমন ভাবে মারতেছিল, মানে কি বলবো, জাস্ট পা দিয়ে মানে লাথি দিতেছিল। ওহো, এই প্রেগন্যান্ট থাকা অবস্থাতে? এটা কোমরে, পেটে বা পিঠে, বুকে, মুখে, মানে যেখানে সে পারতেছে। আমি তো মাটিতে পড়ে গেছি। সেখান থেকে কিছু কাজ কিন্তু আপনি যাই হোক, করতে পারেন, অনেক মারধর করে। পরে একটা পর্যায়ে ও একটা লাইট থাকে, মানে গ্রামে তো অনেক লাইট দিয়ে চলাফেরা করা হয় যেহেতু কারেন্ট নেই, তো একটা লাইটার ছিল স্টিলের সিলভার, ঠিক আছে, ওইটা দিয়ে আমার একটা মাথায় বাড়ি মারে। পরে আমি আর বলতে পারি খারাপ কিছু নাই বা লজ্জার পরে কি হয় না হয় তা আমি জানি না, ঠিক আছে। যখন আবার আমি চেষ্টা করব চোখ খুলি তখন দেখতে পারি যে আমার মাথায় পানি ঢালতেছে, ঠিক আছে, আমার হাত পা মুছে দিতেছে, অবশ্যই প্রফেশনাল কান্নাকাটি করতেছে। আর এর মধ্যে আমি আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। আমি প্রায় এই ঘটনার পরে আমি প্রায় 1.5 মাস অসুস্থ ছিলাম। আর এই ঘটনার পরে আমার বেবিটা নষ্ট ভালো নেই, তখন আমরা কি কি করতে পারি, এটার একটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি তো অনেক অসুস্থ ছিলাম। এইসব খবর আমার মার কানে যায়, বাবার কানে যায়, তো আমার ফ্যামিলি থেকে আমাকে নিতে আসে, ওইটা বের তো করলাম আমাকে নিয়ে যায়, এবং সেখানে নিয়ে যাওয়ার পর আমি প্রায় 1.5 মাস অসুস্থ ছিলাম, আমরা কাজগুলো করলাম, অনেক অসুস্থ হয়ে পড়ছি, ঠিক আছে। অসুস্থ হওয়ার পর 1.5 মাস পর আমি মোটামুটি একটু সুস্থ। তখন সে মেয়র চেয়ারম্যান নিয়ে আসে, তার কথা যে তার বাচ্চা নষ্ট করে ফেলছে, কিন্তু এটা আমি নষ্ট করি নাই, ওর বাচ্চা ওর আচরণের কারণে হয়েছে, ওর আচরণের কারণে হয়েছে, কিন্তু ও পুরো দোষ আমাদের উপর ফেলতেছে যে আমরা নষ্ট করে ফেলছি, কিন্তু আসলে তো তা থাকতে পারে। যাই হোক, এগুলো অনেক জ্ঞানজাম হয়েছে, ও মেম্বার চেয়ারম্যান আনবে, সেটা আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। ওই ঘটনা পরে আমি আবার যাই, সেই জিনিসগুলো আপনি ওর বাসায় আবার যাই, সে একই আচরণ, সবাই কাছে বলছি ঠিক আছে আমি যা করছি ভুল করছি, আমি আর এরকম করবো না। তো ওর উপর আমি আরেকবার বিশ্বাস করি, করে আবার যাই, যাওয়ার পর ও সে একই চল আচরণ করে, ঠিক আছে। পরে আবার চলে আসি, পরে আমি বলি যে আমি ওর কাছে যাবো। এর পরেও যদি বাপ মা বলে যে ভালো নেই বা আপনি একবার আমাদের কথা শুনে গেছিস, যখন ভালোই হয় নাই তো আর যাওয়ার দরকার নাই, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। আমি বলছি ঠিক আছে আমি ওর সংসারে যাবো না, আমি ঢাকা চলে যাবো। মানে ওই ঘটনার পর আমি আমার হাজবেন্ডের বাসায় যাইনি, আমি ঢাকা চলে আসি। এরপরে ওর কি হয়েছে না হয়েছে, ও এখনো বেঁচে আছে কিনা তা আমি জানি। ঢাকা চলে আসি, ঢাকা চলে আসার পরে একটা বাসার কাজ নিই আবার, তো বাসার কাজ ছেড়ে আবার ওই যে বললাম হসপিটালে যে চাকরিটা, হসপিটালে একটা চাকরি নিই। আচ্ছা, ওই যে সেটা তো ব্যাকে আপনি বলেছিলেন হসপিটালে চাকরি নেন এবং ওখানে চাকরি করতে করতে আপনার একটা ছেলের সঙ্গে পরিচয় হয় মূলত মোবাইল চালাতে গিয়ে, ফ্ল্যাশব্যাকে গিয়ে আপনি যেটা বলেছিলেন। হ্যাঁ, ওই ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম রিয়াদ ছিল। আচ্ছা, রিয়াদের সঙ্গে পরিচয়, হ্যাঁ, তারপর? তো ওই যে বিয়ের পরে চলে আসলাম ঢাকায়, ঢাকায় এসে চাকরি করে, চাকরির শেষে ফোন কিনলাম, ফোনের মাধ্যমে ওই ছেলের সাথে আমার পরিচয়, রিয়াদের সঙ্গে পরিচয়, রিয়াদের সঙ্গে আমার পরিচয়। তো যাই হোক, এমনি আস্তে আস্তে ওর সাথে কথাবার্তা বলি, মানে ও আমার ওই সময়টা আমি খুব একা ছিলাম, আমার মন অতটা খারাপ ছিল যে তোর মনে হতাম যে কেউ দরকার যে আমাকে সামলাবে, বা কারণ যেমনই হোক আমার জীবন অনেক কিছু ঘটে গেছে। আচ্ছা, তো দেখতেছি ওকে আমি আবার সবকিছু বলছি, আমার যে আমার বিয়ে হয়েছে বা কিছু সবকিছু বলছি। তো আমাকে একটা কথা বললো কি, হ্যাঁ মানুষ জীবন হতেই পারে, এটা কোনো ব্যাপার না। ও আমাকে এই সাহসটা দিয়ে আমার মন জয় করে নিছে, যে ও আমাকে এতটা সাপোর্ট দিতেছে, মানে আমি ওর উপর একটা বিশ্বাস করতে শুরু করলাম। যাই হোক, এমনি আস্তে আস্তে কথাবার্তা বলতে 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 একটা পর্যায়ে ওকে অনেক ভাল লাগতে শুরু হলো আমার, ঠিক আছে। ওকে না দেখলে আমার ভাল লাগতো না, বা ওর সাথে কথা না বললে আমার ভাল লাগতো না, মানে অন্যরকম একটা অনুভূতি হয়ে গেছে ওর জন্য, ঠিক আছে।
তো এমনি একদিন দেখা করলাম, এরপর আর একদিন দেখা করলাম, যাক পরিচয় হওয়ার পরে ওটাওরি 2 দিন দেখা করলাম, কয়েকদিন পর পরে দেখা করছি। 2 দিন দেখা করার পরে আরেকদিন দেখা করতে গেছি, ঠিক আছে। তখন আমাকে বলে কি যে চলো আজকে তুমি আমার বাসায় চলো। আমি বলছি কেন, আমি বাসায় কেন যাব? বলে যে এমনি চলো না। আমি বলছি না, আমি যাবো না। তা ও বলে কি আজকে তো তুমি আমার বাসায় না, তাহলে ভাববো যে তুমি লাভই করো না, সবকিছু টাইম পাস করতেছো। টাইম পাস মানে আমি তোমাকে সত্যি লাভ করি, বাজে না এটা প্রমাণ দাও। আমি তোমার বাসায় যাই সেটা প্রমাণ হয়ে যাবে, এটা কোন হয় না কথা। ও বলে কি জানা, তুমি আমাকে লাভ করো তাহলে চলো, তুমি লাভ না করো তাহলে তুমি বাসায় যেতে পারো। আমরা দেখলাম যে আমাকে 2টা অপশন দিচ্ছে, খারাপ হচ্ছে, আমরা তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন তুমি এটাই বলতেছো যে তোমার ভালোবাসা প্রমাণ দিতে তোমার সাথে তোমার বাসায় যেতেই হবে, আচ্ছা ঠিক আছে আমি তোমার বাসায় যাবো। সেখানে হতে পারে আপনি আজকে যা যা টিপস শিখলেন সেটা হতে পারে আপনার পছন্দ। তখন খালি শ্যামলী নামই শুনছি, শ্যামলী কোন জায়গাটা আমি জানতাম। সেটা হতে পারে তো ওদিনও আমাকে শ্যামলীর ব্যাপারটা লিখে রাখা, বাসার নাম দিয়ে শ্যামলীতে রাখা, আচ্ছা। পছন্দের শ্যামলীতে নিয়ে যাওয়ার পরে পছন্দের হোটেলে ঢুকবে, তখন আমি ঢুকতে চাই না। আমি বলছি তুমি বলছো বাসায় এটা কোন জায়গায় নিয়ে আসবে, বলে এটা শ্যামলী। আমি বলছি এটা কার বাসা, এটা বাসা, এটা হোটেল। এটা আপনার তো আমি বলছি আমি এখানে যাবো না, যে জিনিসটা তো আপনার যে আমার বাসায় তো একটু প্রবলেম আছে এই জন্য তোমাকে এখানে আনো। তো আমি বলছি না আমি যাবো না, আমি বাসায় চলে যাবো। ঠিক আছে, তো সে একই ভাবে আবার বলতেছে তার তুমি আমাকে লাভ করো ভালো যাচ্ছে না এবং আপনি এগুলো কিছু বলে। করতে হবে। তো যেহেতু আমি অপু তো অনেকটা দুর্বল ছিলাম, তো আমি বলছি না আমি তোমাকে লাভ করি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত। তো আমাকে বলে কি শর্ত? পরেও যদি দেখেন হ্যাঁ আমি যাবো, কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার গায়ে টাচ করবে বা আমার কাছে আসার চেষ্টা করবে। কিন্তু একজন প্রফেশনালের সহায়তা তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে প্রমিস করলাম, চলো। এক্ষেত্রে আচ্ছা বেশ ভালো কথা। দিন গেলাম, বাসায় অনেক মিথ্যা কথা বলছে খালাম্মাদের সাথে, বা লজ্জার কিছু নয়। অনেক মিথ্যা কথা বলতে কি আমি বলছি দেখো আমার একটা বান্ধবীর বার্থডে, তো আমি ওদের বাসায় থাকবো। তো আমার খালাম্মা বলে কিসের বান্ধবী, আজ পর্যন্ত তো কোনদিন শুনি না এই কথা, আজকে হঠাৎ। আমি বলছি সবসময় শুনতো এরকম কথা, মানে অনেক কিছু উড়াওয়ার দিই দেওয়ার পর বলে যে আচ্ছা ঠিক আছে। আমার খালাম্মা সকাল সকাল চলে আসিস, বেশি ইয়া করিস না এরকম বলে। ঠিক একই ভাবে আমাদের ঠিক আছে, মনটা তখন আমি খারাপ বলে থাকে, আচ্ছা ঠিক আছে আমরা যখন দেখছি এটা বলে মনটা ভালো খালাম্মাদের নেই, ফোন দিয়ে তখন বলে আমরা দিই, কি কি বলে করতে দেওয়ার পর পারি ওদিন এটার একটা সামনে টুলকিট কিন্তু আমরা রেডি করে রাখতে পারি। যাবো আমাকে হোটেলে উঠে ওঠার পর একটা রুম বুকিং করে দেখলাম যে যখন করে আমাদের মনটা খারাপ ও হচ্ছে বিরিয়ানি আমরা আনায় বের করলাম 7 লিস্টটা আপ টাকা এবং আনায় আমরা জানি আমাকে নিজের হাতে বিরিয়ানি খাওয়া দিছে। আমরা সেই আমি খাবো, করলাম। ও বলছে না আমি খাওয়াই দিই। হতে পারে আপনি আজকে যা যা টিপস শিখলেন এত ভালোবাসা কোথা থেকে উতাল দিয়ে চলে আসছে আল্লাহ জানে। আমার নিজেরও খুব অবাক হইতেছিল ওদিন যে যে ছেলে ঠিক মতো কথাও বলতো না এখন নাকি সে আমাকে ভাত খাওয়াই দিতেছে। শপিং অনেক গল্প টল্প করছি, তখন রাত্রে 12টা 12:30 বাজে। আপনি হোটেলের গেট তালা মেরে ফেলে 10টা 10:30টার দিকে ঢুকলেও নাকি বোরানি কারে তো আমরা যেদিন গেছি অনেক কিছু লাগে না। ঠিক আছে, ওদিন জাস্ট একটা লোক আসছে এসে কিছু নাম টাম নিয়ে একটা ফটো নিয়ে যখনই আপনার রুমটা খারাপ বুকিং দিয়ে থাকবে মনে হবে যে না আপনার মানসিক স্বাস্থ্যটা এখন খাওয়া দাওয়া সেরে আমরা গল্প টল্প করে টিভি টুভি দেখে তো আমার ঘুম আসতেছে রাত্রে 12:30 1টা বাজে। তখন আপনি সেখান তো আমি থেকে বললাম কিছু কাজ কিন্তু আপনি জাস্ট করতে পারেন। তো আমি বলছি তুমি ওই সাইডে ঘুম আমি এই সাইডে ঘুম, কেয়ার করতে পারেন এরকম ভাবে আর কি শুনলাম। শোয়ার পর রাত্রে 2টা 2:30টার দিকে দেখলাম যে সে মেইনটেইন করতে পারছেন না, তার মতলব বেশি ঠিক না। ভালো নাই। আপনি 2টা সময় একটা ছেলের সঙ্গে আপনি একই কক্ষে আছেন, এখানে মতলব ঠিক না হওয়া মানে ঠিক তার মতলব শুধু দোষ দিচ্ছেন কেন? এটা তো না, কারণ আমি তো তাকে আগে থেকে বলে দিচ্ছি। নিজেরা চেষ্টা করব। ঠিক আছে, এখানে একটা পারসেপশনের ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে আপনার বয়স অনেক অল্প, সেটা ঠিক আছে, কিন্তু আপনার অভিজ্ঞতা জায়গাটা তো অল্প না। এবং আপনি দেখেন প্রথম থেকেই আমি একটা জিনিস আপনাকে খেয়াল করেছি, আপনার অনেস্টি। প্রত্যেকটা বাসায় আপনি গেছেন, নিজের পরিবারে থাকতে ভালো লাগে না, কাজের জন্য গেছেন, যেখানে আপনি দেখেছেন অন্যায় আচরণ হচ্ছে আপনি সেখান থেকে চলে আসছেন। চলে আসছেন তার মানে ধরে নিতে হচ্ছে আপনার ইন্টেনশন ভালো ছিল। কিন্তু আপনি এটাও খুব ভালো করে জানেন যে একটা ছেলের সঙ্গে কিভাবে মিশলে সেই ছেলেটা আপনার সুযোগ নিতে পারে, অবশ্যই জানেন। তো জানার পরে আপনি যখন তাকে এরকম একটা কক্ষে আপনি তাকে নিচ্ছেন এবং আপনারা একসাথে স্টে করবেন, সেখানে আপনি আশা করছেন যে সে আপনার সঙ্গে ঋষি পুরুষের মতো আচরণ করবে। এটা কি মানে অন্যায়? এটা একটা এটা নিজের জায়গা থেকে বোঝা রাখি ঠিক থাকলো? এটা তো আপনি না, এটা আমার বোঝা জায়গা থেকে ঠিক ছিল না দেখে তো আজকে এরকম। এক্স্যাক্টলি, সো আপনি এটাকে স্বীকার করতে হবে যে এটা আমার ভুল, এটা আমার ভুল। কিন্তু ওদিন আমি যে ওকে ওখান থেকে যে আমি ওর সাথে ঝগড়া করে বের হয়ে আসবো এমনও কোনো পথ আমার ছিল না। যদি ওরকম যদি থাকতো আমি ওদিন সত্যি বের হয়ে আসতাম। ওকে, রাতে 2টা 2:30 তখন আমি না পাবো গাড়ি না। আপনি একই সঙ্গে একটা রুমের মধ্যে আছেন, হ্যাঁ না, ও আমার বিশ্বাসটা অর্জন করছে। ঠিক আছে, আমি মনে করি যে সবাই তো পৃথিবীতে খারাপ না, কেউ তো ভালো আছে।
ঠিক আছে, বলেন তারপর। আপনার এরকম জায়গাতে যাওয়াটাই উচিত হয়নি, এখানে গিয়ে তাকে হ্যাঁ, টেস্ট আমার করা এরকম যাওয়াটা উচিত হয়নি, এটা আমি অপরাধ নিজেকে দোষারোপ করি যে আমার একটা মিস্টেকের কারণে এরকম হয়েছে, ঠিক আছে, এটা আমি নিজেকে দোষারোপ দিই, এটা আমার দোষ, এটা কারো দোষ না। যাই হোক, পরে গেলাম, ও আমার সাথে অনেক খারাপ আচরণ করে, ঠিক আছে, মানে ওর সাথে আমার কি বলবো। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি বিষয়টা। তারপর আচ্ছা, যাই হোক, পরে ওদিন সকালে আমি খুব কান্নাকাটি করলাম যে তোমার উপর আমি এত বিশ্বাস করলাম আর তুমি এমন একটা কাজ করতে পারলা কি করে। বলে কি যে এটা তো স্বাভাবিক, এটা তো কিছু না, আর আমি তোমাকে লাভ করি, এমনকি তোমাকে বিয়ে করবো, আমাকে অনেক কিছু দিয়ে মানে আমার কান্না থামায়। তো ও আবার আমার খালাম্মাদের সাথে দেখাও করতে আসছে। আমার খালাম্মা অসুস্থ ছিল, তো দেখা করতে আসছে, মানে অনেক কিছু ওদিন অনেক কিছু বুঝ দিল, ঠিক আছে। পরে ওরা অনেক কিছু কাজ করলো যেটা দেখে ওর প্রতি একটু আমি বিশ্বাস হয়ে গেছে।